ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। कहाँ जा रहे हो कुंवर साहब? শিবগড়ের গুপ্তধন গল্পটি প্রথম প্রকাশিত হয় শেখ ইমরান আলীর লেখা গোয়েন্দা অভয় সিরিজের প্রথম গল্পগ্রন্থ ষষ্ঠ ইন্দ্রিয়তে। এই সিরিজের প্রথম গল্প ফরাসি সিন্দুক আপনারা আগেই শুনেছেন। শিবগড়ের গুপ্তধন এই সিরিজের দ্বিতীয় গল্প। বহু প্রতীক্ষার পর গল্পটি প্রকাশ করতে পেরে আমাদের পুরো টিম, যাদের অক্লান্ত পরিশ্রমে এটি তৈরি হয়েছে, খুবই আনন্দিত এবং আপনাদের অভিব্যক্তি পাওয়ার আশায় অধীর অপেক্ষারত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন। তাহলে আসুন শুরু করা যাক। রাত 12:45। অভয়ের জ্বলন্ত চোখ দুটোয় ঘুমের লেশমাত্র নেই। ড্রয়িং রুমের টেবিল চেয়ারটায় বসে নিবিষ্ট মনে পড়ে যাচ্ছে। অভয় চক্রবর্তী, পেশায় গোয়েন্দা। বছরখানেক আগে কলকাতার এক খ্যাতনামা অ্যান্টিক কালেক্টরের একটি ফ্রেঞ্চ চাবি চুরির কেস সমাধান করতে গিয়ে হুগলির চন্দননগরে ফরাসি ইতিহাসের সঙ্গে জড়িত একটি ঐতিহাসিক গুপ্তধন আবিষ্কার ও অ্যান্টিক চোরাচালানকারী অপরাধীদের ধরিয়ে দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিল অভয়। এরপর ব্যক্তিগতভাবে কয়েকটি কেসে অকল্পনীয় সাফল্য পাওয়ার পর ডিটেকটিভ এজেন্সির কাজটা ও ছেড়ে দেয়। মাস দুয়েক আগে থেকে পাকাপাকিভাবেই অভয় এখন একজন স্বাধীন প্রফেশনাল প্রাইভেট ডিটেকটিভ। ওর তীক্ষ্ণ নজর এক মনে গিলে খাচ্ছে ও ছোটবেলার প্রেম আগাথা ক্রিস্টি সমগ্র। কি অদ্ভুত, বিচিত্র আর সম্পূর্ণ আলাদা স্বাদের ডিটেকটিভ গল্প লিখতেন এই ব্রিটিশ লেখিকা। অভয়েরও চিরাচরিত থেকে কিছুটা আলাদাই পছন্দ, তাই শৈশব থেকেই একটু একটু করে পোয়ারো যেন ওর রক্তে মিশে গিয়েছে। এতবার করে পড়লেও প্রত্যেকবারই তাই নতুনভাবে কিছু না কিছু আবিষ্কারের চেষ্টায় থাকে ও। এরকুল পোয়ারো এখন মিশরে। দ্য অ্যাডভেঞ্চার অফ ইজিপশিয়ান টম। যবনিকা পতনে আর কিছুক্ষণ বাকি। পোয়ারোদের টেন্টের বাইরে শিয়ালের মাথাযুক্ত এক ছায়ামূর্তির আবির্ভাব। হঠাৎ মোবাইল ফোনটা বেজে উঠল। অভয়ের নজরটা এক ধাক্কায় নীল নদের তীরের জ্যোৎস্না রাতের নীলাভ চিকচিকে মরুভূমি থেকে ও ড্রয়িং রুমের টেবিলটা এসে পড়ল। উফ! বিরক্তির সঙ্গে ফ্লিপ কভারের ঢাকাটা সরালো সে। জয়দেবদার ফোন। জয়দেব ব্যানার্জি, অভয়ের দূর সম্পর্কের খুড়তুতো দাদা। বর্তমানে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতের একজন ফেমাস সাইকাইট্রিস্ট। তবে বিখ্যাত হওয়ার পেছনে অবশ্য ওর ভোপালের 9 বছর বয়সের একটি ক্ষুদ্র বিস্ময় বালিকা পেশেন্টের অনেকাংশে হাত রয়েছে। বছরখানেক আগেই মেয়েটির চিকিৎসার সময় পাওয়া ভিনগ্রহী প্রাণীদের সঙ্গে ওর কথোপকথনের রিসার্চ ফাইল দেশের মহাকাশ গবেষণায় একটি নতুন দিগন্তের সূচনা করেছে। জটিল থেকে জটিলতর মানসিক ব্যাধি নিরাময়ে সঙ্গে আধুনিক সম্মোহন বিদ্যা বা হিপনোসিসে ডক্টর জয়দেব ব্যানার্জির জুড়ি মেলা ভার। জয়দেবদা, এতদিন পর, আবার এত রাতে, নিজের মনে বলে ফোনটা রিসিভ করলো অভয়। আরে দাদা, এতদিন পর ভাইটাকে মনে পড়লো? আরে, আর কেমন আছিস? মনে তো সকলেই আছে রে, সমস্যাটা শুধু সময়। তোমাদের ডাক্তারদেরও একটা জীবন। বলি, বিয়ে থা তো কিছু করনি, এত পয়সা কার জন্য জমাচ্ছ? পয়সাটাই সবকিছু নয় রে পাগল। ওই আবার সেই ট্রেডমার্ক ডায়লগ? না রে ভাই, ঠিকই বলছি। কিন্তু জানিস আজকাল মানুষের হাতে সময় বলে কিছু নেই। ছুটছে, শুধু ছুটেই চলেছে উদ্দেশ্যহীন ভাবে। কোথায় গিয়ে যে ঠেকবে তা সে নিজেও জানে না। তবে ইদানিং মানুষের মানসিক সমস্যাটা অনেকটা বেড়েছে আগের তুলনায়। তাই আমাদের মতো লোকজনের চাপটাও বেড়েছে, তাই আর। এরপর আরো দু এক কথা বলতে বলতে জয়দেব বলে উঠল,
শোন, যেটার জন্য ফোন করেছিলাম, গত বুধবার সাউথ কলকাতার এক পেশেন্টের একটা পিকিউলিয়ার কেস স্টাডি করতে গিয়ে মারাত্মক একটা বিষয় আবিষ্কার করে বসে আছি। প্রায় মাস পাঁচেক আগে থেকেই দেখাচ্ছে, কিন্তু লাস্ট সেশনে যেটা বেরিয়ে এলো সেটা সলভ করা আমার এখতিয়ারের বাইরে। সেই জন্যই ফোন করলাম। আমি জানতাম তুই জেগে আছিস। সে ঠিক আছে, কিন্তু আবিষ্কারটা কি? রিইনকার্নেশন, পুনর্জন্ম? ইয়েস, অ্যাটলিস্ট আমার তো তাই মনে হচ্ছে। তবে ডাক্তার হয়ে এসব কথা আমার মুখে মানাচ্ছে না, আমি জানি। কিন্তু কি বলতো ভাই, সবকিছুর ব্যাখ্যা সবসময় সায়েন্সের বেসে করা যায় না। লোক সমক্ষে স্বীকার না করলেও বিজ্ঞানের জগতের সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তি অল্প বিস্তর এটা মানি। কোথায় বাড়ি? ঢাকুরিয়া কলেজে পড়ে, সেকেন্ড ইয়ার। আগামীকাল সন্ধ্যের ফ্লাইটে দিল্লি বার হচ্ছি, তার আগে পর্যন্ত চেম্বারে আছি। সকাল সকাল আয়, ডেটে আলোচনা হোক। আচ্ছা ঠিক আছে, কাল দেখা হচ্ছে তাহলে। মোটামুটি 10:30 11টা ধরে রাখো। আচ্ছা তাই যায়, লাঞ্চটা একসঙ্গে করা যাবে। অভয় ফোন রাখল। টেবিলে খোলা বইটার দিকে করুণ দৃষ্টিতে একবার দেখল। নীল নদের তীরের মরুভূমিতে পোয়ারো টেন্টের বাইরে ছায়ামূর্তিটা এতক্ষণ ওদের বার্তালাপের সমাপ্তির অপেক্ষায় ঠায় দাঁড়িয়েছিল। অভয়ের অভিব্যক্তিতে এখন সেও কিছুটা মুষড়ে পড়ল। অভয় 250তম পৃষ্ঠাটায় একটা ছোট ভাঁজ ফেলে বইটা বন্ধ করল। ডান হাতের তর্জনী আর বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে চোখ দুটো একবার হালকা করে কষিলে নিয়ে চেয়ার ঠেলে উঠে দাঁড়াল। দেওয়াল ঘড়িটার দিকে একবার তাকিয়ে নিয়ে আস্তে আস্তে বিছানার দিকে এগিয়ে গেল। আগামীকাল সকাল সকাল উঠতে হবে। সকাল 8:30। হালকা যোগব্যায়াম ও প্রাণায়াম সেরে ফ্রেশ হয়ে রচা আর মুড়ি ছোলা নিয়ে বসার ঘরে বসল অভয়। ফ্ল্যাটের বাইরের কলিং বেলটা বেজে উঠল। নারুদা, একটু দেখো তো কে। রান্না ও পার্ট টাইম গল্প করার লোক নারায়ণ গোসাই রান্নাঘর থেকে বেরিয়ে গিয়ে দরজাটা খুলে দিল। কাকে চাই? আচ্ছা, ডিটেকটিভ অভয় চক্রবর্তী এখানেই থাকেন? স্মার্টফোনের স্ক্রিনে জেলার খবরগুলো স্ক্রল করতে করতে বাইরে থেকে আসা মৃদু মহিলা কণ্ঠের আওয়াজে অভয় থেমে গেল। মাথার মধ্যে হঠাৎ একটা আকস্মিক মৃদু তড়িৎ স্ফুলিঙ্গ ছুটে গেল। আজ কত তারিখ যেন? সর্বনাশ, 23 তারিখ। আজই তো আসতে বলেছিলাম মেয়েটাকে। দুদিন আগে পর্যন্ত অভয়ের মনে ছিল, কিন্তু গত রাতের পোয়ারো নেশায় ভুলে গিয়েছিল ইন্টারনেটে দেওয়া ওর পার্সোনাল সেক্রেটারির অ্যাডের কথা। এর আগেও অবশ্য দুজন তাদের সিভি নিয়ে যোগাযোগ করেছিল, কিন্তু প্রোফাইল মনঃপুত না হওয়ায় ওদের না করে দিতে হয়েছে। আজকের মেয়েটির মেলে রিপ্লাইয়ে অভয় 23 তারিখ সকাল 9টার মধ্যেই আসতে বলেছিল। মেয়েটিকে বাইরে দাঁড় করিয়ে নারুদা বসার ঘরে ঢুকল। পার্বতী পাল নাম বলছে, আসতে বলেছিলে? হ্যাঁ গো নারুদা, একদম ভুলে গিয়েছিলাম। তুমি এক কাজ করো, ওকে আসতে বলে আরেক কাপ চা বসাও। নারুদা ওকে আসতে বলে পুনরায় রান্নাঘরে ঢুকে গেল। বাইরে থেকে সালোয়ার কামিজ পরিহিত হালকা গড়নের 25-26 বছর বয়সের একটি মহিলা ভেতরে প্রবেশ করল। অভয়ের দিকে তাকিয়ে নমস্কার করার ভঙ্গিতে বলল, নমস্কার, আপনি কি? হ্যাঁ বসুন। সামনে সোফাটায় ওকে বসতে বলল অভয়। মেয়েটি ওর ডকুমেন্টসের ফাইলটা অভয়ের দিকে এগিয়ে দিল। হাত দুটো একবার ছেড়ে নিয়ে অভয় কাগজপত্রগুলো দেখতে লাগলো। এনসিসিতে সি সার্টিফিকেট আছে দেখছি আপনার। ডিফেন্স বা পুলিশে ট্রাই করেছিলেন? করেছিলাম স্যার, কিন্তু কপাল খারাপ। একবার তো কেপির এসআই এর ইন্টারভিউ থেকেই বাদ পড়ি। গ্র্যাজুয়েশনের রেজাল্টও ভালো। আপনার তো অনেক ভালো কোনো চাকরি করার কথা। আসলে স্যার আমার না বরাবরই একটা ইন্টারভিউ ভীতি আছে, তাই সবসময় ওই মেন জায়গাতে পৌঁছেই আর শেষ করতে পারি না। এরপর কিছুক্ষণ ওর কাগজপত্রগুলো ঘেঁটে, কিছু মনে করবেন না, আপনার এলিজিবিলিটি অনেক বেশি এই কাজের জন্য। আর আপনাকে যা পারিশ্রমিক দেব তাতে আপনার প্রতিভার সঠিক মূল্যায়ন হবে না। সরি, আপনাকে নিতে পারলাম না।
সে কি? না না স্যার, ওরকম বলবেন না। আমি শুধুমাত্র পারিশ্রমিকের জন্য এখানে আসিনি। আপনি নিতান্তই সজ্জন ব্যক্তি বলে ওরকম বলছেন, না হলে আমি জানি আমার এলিজিবিলিটি কতটা। আর সত্যি কথা বলতে কি স্যার, আপনার অনেক নাম শুনেছি। আপনার সঙ্গে থেকে কিছু কাজ শেখাটাই আমার প্রাথমিক উদ্দেশ্য। আর এই কাজকর্মের খরা ধরা বাজারে বাড়িতে চুপচাপ বসে থাকা থেকে গুরুত্বপূর্ণ কিছু অন্তত শেখাটাও অনেক। অভয় কিছুক্ষণ চুপচাপ থেকে তারপর বলে উঠল, তাহলে করবেন? আরেকবার ভেবে নিন, কাজটা কিন্তু একটু কঠিন, বিশেষ করে মেয়েদের পক্ষে। বাড়ি থেকে ভেবেই বেরিয়েছি স্যার। অভয় এবার পার্বতীর ফাইলটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, ঠিক আছে, তাহলে আপনার ফোন নম্বর তো আছেই, নেক্সট কেসের সময় ফোনে ডেকে নেব। খুব প্রয়োজন না হলে আপনাকে এখানে আমার বাড়ি আসতে হবে না, ডাইরেক্ট স্পটেই ডেকে নেব। পারিশ্রমিক মোট ফিজের 20%। আর হ্যাঁ, সালোয়ার কামিজ বা প্যান্ট শার্ট, অন্য কিছু চলবে না। রাজি? মুখে একটা প্রশান্তির হাসি এনে মেয়েটা বলে উঠল, খুব রাজি স্যার। পার্বতী উঠে যাওয়ার উপক্রম করলে অভয় বলে উঠল, বসুন বসুন, উঠবেন না, আপনার জন্য চা করতে বলেছি। না না স্যার, আজ নয়, অন্য আরেকদিন হবে খন। ভেতর থেকে নারুদা বেরিয়ে এসে বলল, মামনি একটু বসো, চা হয়ে এসেছে। ও মামনি নয়, AK-47 চালিয়েছে। নারুদা চোখ কপালে তুলে বলল, ওরে বাবা। না না, সেরকম আলাদা কিছু নয়। আসলে ছোটবেলা থেকেই ছোটাছুটি খেলাধুলো ভালো লাগতো। বড় হয়ে পুলিশে টুলিশে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কপালের গেরোয় হয়ে ওঠেনি। যাই হোক, আর জোর করবেন না, আমি চাটা খুব একটা খাইও না। অনুমতি দিন। মেয়েটি চলে গেল। নারুদা অভয়কে জিজ্ঞাসা করল, হ্যাঁ গো, এইসব মেয়ে ছেলেদের দিয়ে গোয়েন্দার কাজ করাবে? এরা পারবে? হ্যাঁ পারবে গো নারুদা, পারবে। আর প্রধান কারণটা তো তুমি বুঝলেই না। সেইটা কি? এই ধরো, একটা ভিড়ের মধ্যে গিয়ে তুমি কোনো এক অচেনা লোককে কিছু জিজ্ঞেস করছো। সে প্রথমে আপাদমস্তক তোমাকে দেখে নেবে, তারপর বলবে জানি না, না হলে নতুন এসেছি। ওই কথাটাই একটা মেয়ে গিয়ে জিজ্ঞেস করলে দেখবে আশেপাশের আরো 5 জন চলে আসবে, না পারলেও মেয়েটিকে সাহায্য করবার জন্য। অন্তত আপ্রাণ চেষ্টাটুকু করবে, যেন কতদিনের পরিচিতি। আসলে মেয়েদের লোকেরা খুব সহজেই বিশ্বাস করে নেয়, আর এটাই আমাদের পেশার লোকেদের জন্য একটা পজিটিভ অ্যাডভান্টেজ। নির্দিষ্ট সময়েই ডক্টর জয়দেবের কলকাতার চেম্বারটায় এসে পৌঁছালো অভয়। রিসেপশনিস্টকে পরিচয় দিয়ে জয়দেবের কেবিনের দরজাটায় হালকা টোকা দিল। আসতে পারি ডাক্তারবাবু? আরে আসুন আসুন ডিটেকটিভ, আসুন, বসুন, আপনারই অপেক্ষা করছিলাম। আর দাদা কি যে বলো, এখনো সেরকম কিছু হতে পারলাম কই। না রে ভাই, তুই কি মনে করেছিস ডাক্তার বলে কি আর পেপার পড়ার সময় হয় না? চুচড়ার সেমেটারি থেকে ফ্রেঞ্চ ট্রেজার খুঁজে বের করা সে কি চারটিখানি ব্যাপার? চারিদিকে তোর কিরকম চর্চা চলছে সেটা জানতে আমার বাকি নেই রে। আরে দাদা, এখনো অনেক বাকি, ছাড়ো ওসব কথা। হ্যাঁ, কি বলছিলে? রিইনকার্নেশন? জয়দেব এবার কিছুটা গম্ভীর হয়ে বলল, হ্যাঁ দাঁড়া, তোকে একটা জিনিস দেখাই, তারপর সব ডিটেলে বলছি। জয়দেব উঠে গিয়ে ওর আলমারির ড্রয়ারটা থেকে একটা ভাঁজ করা আর্ট পেপার জাতীয় কিছু বের করলো। ভাঁজটা খুলে অভয় সামনে ধরল। দেখ, এটা কি হতে পারে বল দেখি। খোলা আর্ট পেপারটায় কালো মার্কার দিয়ে দ্রুত আর কাঁপা হাতে কিছু একটা আঁকা রয়েছে। অভয় বেশ কিছুক্ষণ ভালো করে ছবিটা পর্যবেক্ষণ করে তারপর বলল, দুর্গ জাতীয় কিছু মনে হচ্ছে। অনেকটা বড় এলাকা জুড়ে আছে, প্রায় 70% জলবেষ্টিত, তবে সমুদ্র নয়, নদী। গঠনটা দেখে সেটাই মনে হচ্ছে। কোণে দুটো উট আর তাদের মালিক দাঁড়িয়ে আছে, তবে সাধারণ উট নয়, বাহিনীর উট। লোক দুটোর কোমরে তলোয়ার আছে। উট দুটো দেখে তো রাজস্থানী মনে হচ্ছে, কিন্তু নদীটা ভীষণ কন্ট্রাডিক্টরি। হতে পারে গুজরাট বা মধ্যপ্রদেশ ঘেঁষা অংশ।
এক্সেলেন্ট। আর কিছু? চিত্রশিল্পীর অবস্থান দুর্গের ভেতরে, বেশ উঁচু একটা জায়গায়। আঁকাটাই বেশি সময় না নিলেও এই ডিটেলিং দেখে মনে হচ্ছে সে বাইরের দর্শক নয়, বরঞ্চ প্রায় প্রতিদিনই ঘুম থেকে উঠে এই দৃশ্যটা সে দেখতে পায়। অ্যাটলিস্ট মোটামুটিভাবে এটা অনুমান করা যায়। তার মানে তোমার ঢাকুরিয়ার পেশেন্ট রাজস্থানের কোনো রাজ পরিবারের কেউ নয় তো? জয়দেব চোখ বড় বড় করে বলে উঠল, ধন্য হ্যাঁ ডিটেকটিভ, ধন্য। দেখ, বলেছিলাম না পেপারে ভুল পড়িনি। নিজের চোখে আজ সে প্রমাণও পেয়ে গেলাম। তোর অনুমান শক্তি সত্যি খুব তীক্ষ্ণ। অনেক দূর যাবি ভাই, আশীর্বাদ করলাম। উফ, আরে ওসব ছাড়ো, কেসটা এবার একটু খোলসা করো দেখি। জয়দেব একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, ছেলেটার নাম শিবাজি, বাবা মায়ের একমাত্র সন্তান। কাকতালীয় ভাবেই এরকম একটা রাজকীয় নাম রাখা হয়েছে কিনা সেটা জানি না। যাই হোক, হিস্ট্রি নিয়ে পড়ছে, সেকেন্ড ইয়ার। মাস 5 আগে ওর মা ফোনে আমার সাথে যোগাযোগ করেন ওর সমস্যাটা নিয়ে। ছোটবেলা থেকেই ওর আঁকার হাত অতুলনীয়, ডিস্ট্রিক্ট লেভেলের কম্পিটিশনও জিতেছে নাকি। ওদের বাড়িও গিয়েছিলাম, ওটা বাড়ির দেওয়াল ওর বিভিন্ন রকমের আঁকা দিয়ে মোড়া। এত দূর পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু সমস্যা শুরু হয় ওর কলেজে ঢোকার পর থেকে। ঘুমের ঘরে টুকটাক অনেকেই বকে, ওরও সে বদভ্যাস আছে, কিন্তু বছর 3 আগে থেকে আস্তে আস্তে এটা খুব বেড়ে যায়। ঘুমের ঘরে চিৎকার করতে থাকে। এরপর থেকে ওকে আর একা শুতে দেওয়া হয় না। এক রাতে ওর বাবা আবিষ্কার করেন ঘুমের ঘরে ও যে ভাষায় কথা বলছে সেটা বাংলা নয়, মারোয়াড়ি, অর্থাৎ রাজস্থানী। অথচ আজ পর্যন্ত কোনোদিন ওরা রাজস্থান বেড়াতে যায়নি, এমনকি বন্ধুদের সঙ্গেও যায়নি। ইন্টারনেট থেকে শিখে থাকলেও ওরকম পরিষ্কার রাজস্থানী ভাষা রপ্ত করতে একটা বাঙালি ছেলের বেশ বেগ পেতে হয়। তারপর ব্যাপারটা খুবই রহস্যজনক। ধীরে ধীরে ডে বাই ডে এটা বাড়তে থাকে। মাঝে মধ্যেই মরণ চিৎকার করে ওঠে ঘুমের মধ্যে, যেন কেউ ওকে মেরেই ফেলছে। তাই না পেরে ওর মা আমার কাছে নিয়ে আসেন। প্রথম দিকে নর্মাল পেশেন্টের মতোই ট্রিট করি, আর সেরকমই ওষুধপত্র দিই। আসলে হিস্ট্রি লাভার অনেক পেশেন্ট থাকে যারা নিজেদেরকে ইতিহাসের কোনো চরিত্রের সঙ্গে গুলিয়ে ফেলে, আর ঘুমের মধ্যে সেরকমই আচরণ করে। তাই প্রাথমিকভাবে সেরকমই কোনো কেস ভেবেছিলাম, কিন্তু এক্ষেত্রে সেরকম কোনো ভেজাল নেই। তাই ওর সম্বন্ধে ডিটেইল স্টাডি করে ওর হিপনোসিসের ব্যবস্থা করি। বুঝতে পারি সত্যি এটা পূর্বজন্মের কিছু একটা। অ্যাটলিস্ট আমার এতদিনের গবেষণা আর অভিজ্ঞতা তো তাই বলছে। তবে সম্মোহনের মাধ্যমে ওকে ওর স্বপ্নে নিয়ে যেতে পারদর্শী হলেও মূল ব্যাপারটা খোলসা হয়নি। এটা ঠিক, স্বপ্নের মধ্যে সত্যি ওকে কেউ মেরে ফেলছে, কিন্তু সেটা আসলে কে বা কেন মেরে ফেলছে সেটা জানা যায়নি। শুধু শিবাজির মুখে উচ্চারিত ওর নামটুকু থেকে আন্দাজ করা যায় যে সে একটা মহিলা। কি নাম? ভাউরি, রাজস্থানী একটা মহিলা নাম। অভয় কিছু একটা ভাবতে ভাবতে বলে উঠল, আর কিছু জানা গেছে? ছেলেটার পূর্ব পরিচয়, ওর নাম? নাম জানা যায়নি, তবে সম্ভবত রাজস্থানেরই কোনো এক রাজ পরিবারের একটা অংশ ছিল। আমার সঙ্গেও বেশ খানিক্ষণ মারওয়াড়ি ভাষায় বিড়বিড় করে। তার মধ্যে 2-3 বার খাজানা কথাটাও বলেছিল। আমার সেই ভাষা জানা না থাকায় খেয়ে কেটে যায়। পরে ওর চোখের সামনে দৃশ্যটা বুঝিয়ে দিতে বললে ইশারা করে কাগজ কলম চায়। হাতের কাছে আর্ট পেপার আর মার্কার ছিল, ওটা দিয়েই চোখ বন্ধ অবস্থাতেই ওই ছবিটা এঁকে দেয়। অভয় কিছুক্ষণ এক মনে চিন্তা করে তারপর বলে উঠল, খাজানা, ভাউরি, খুন, রাজস্থান, পুনর্জন্ম। ডেটাগুলো ভয়ঙ্করভাবে ইন্টারেস্টিং। তবে এখানে একটা অপরিহার্য প্রশ্ন উঠে আসে, যেমন যে খাজানা বা গুপ্তধনের কথা বারবার সে বলছে সেটা কি আদৌ বর্তমানে আছে, না অলরেডি আবিষ্কৃত হয়ে গেছে? যদি আবিষ্কৃত না হয়ে থাকে তাহলে সেটা কোথায় আছে?
সেই দুর্গ বা রাজবাড়িটাই বা কোথায়, সেটা আদৌ কি অক্ষত আছে? আর এই ভাউরিটাই বা কে? এরপর কপালের চামড়াগুলো কিছুটা কচলে নিয়ে বলল, আচ্ছা, আর একবার হিপনোসিসের ব্যবস্থা করা যায়? সেটার আপাতত আর কোনো চান্স নেই। লাস্ট বারের ওর কন্ডিশনটা দেখলে তোরও খারাপ লাগতো। তাছাড়া ব্রেনের উপর একটা লিমিটের বাইরে প্রেশার দিলে ব্রেন ড্যামেজের ভয় থাকে। আসলে ওর স্বপ্নের মধ্যে এতটাই ইনভলভড হয়ে যাচ্ছে যেন সত্যি সত্যি কেউ ওর প্রাণ নিচ্ছে। হার্টবিটটাও বেড়ে যাচ্ছে অনেকটা, তাই ওই রিস্কটা নিতে পারবো না। এরপর কিছুক্ষণ থেমে জয়দেব আবার বলে উঠল, আমি যে সমস্ত মেডিসিনগুলো দিয়েছি সেগুলো সবই সাময়িক। ডোজের অ্যাকশন শেষ হলে ওই সমস্ত বিষাণ কয়েকদিন পর আবার ওকে কষ্ট দিতে পারে। তবে ওর এই রোগ নিরাময়ের একটা সম্ভাব্য উপায় আছে। সাধারণত এই সমস্ত কেসে যেটা হয়ে থাকে আর কি। কিরকম? আমার মনে হয় কোনোভাবে যদি ওকে ওর পূর্বের জায়গায় অন্তত একবার নিয়ে যাওয়া যায় তাহলে কিছুটা হলেও হেল্প হতে পারে। এবার অভয় নির্মল একটা মৃদু হাসি দিয়ে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, ছেলেটার ঠিকানাটা দাও, দেখি কি করা যায়। পরদিন সকালে জয়দেবের কাছে নেওয়া সাউথ কলকাতার ঢাকুরিয়ার সেই ঠিকানাটাই হাজির হলো অভয়। বাইকটা স্ট্যান্ড করতে করতেই পেছনে মহিলা জুতোর একটা আওয়াজ পেল সে। পেছনে ঘুরে দেখে একটা মেটে রঙের শর্ট কুর্তি আর ডিপ নেভি ব্লু ফর্মাল প্যান্টে দাঁড়িয়ে রয়েছে পার্বতী। আগের দিন রাতেই অভয় ওকে ফোনে জানিয়ে দিয়েছিল এখানে আসার কথা। ওর দিকে তাকিয়েই অভয় বলে উঠল, ওহ, ওয়েল ইন টাইম। হ্যাঁ স্যার, যতদূর জানি পারফেক্ট টাইমিং একটা বড় ফ্যাক্টর এই কাজে। আর তাছাড়া ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশনও বটে। ক্লেভারলি স্পোকেন, গুড। তবে হ্যাঁ, এবার থেকে আর স্যার নয়, অভয়দা বলবে। ঠিক আছে দাদা। ওরা দুজনে এগিয়ে গিয়ে একটা গলির মধ্যে ঢুকে একটা রং বেরঙের পেইন্ট করা 3তলা বাড়ির বাইরে এসে দাঁড়ালো। অভয় বলে উঠল, এটাই হবে। এর পেইন্টের ডিজাইনটা দেখে আন্দাজ করা যায়। যতই হোক, হয়তো একমাত্র ছেলের পছন্দ। অভয় কলিং বেলটা বাজালো। দু একবার বাজানোর পর মাঝবয়সী এক ভদ্র মহিলা এসে দরজা খুললেন। কাকে চাই? শিবাজি কি এখানে থাকে? ভদ্রমহিলা একবার ভালো করে অভয় আর পার্বতীর দিকে চোখ বুলিয়ে নিয়ে ইতস্ততভাবে উত্তর দিলেন, হ্যাঁ, কিন্তু আপনারা? নমস্কার, আমি ডিটেকটিভ অভয় চক্রবর্তী, ও আমার অ্যাসিস্ট্যান্ট পার্বতী। ডিটেকটিভ? ডক্টর জয়দেব ব্যানার্জি। ভদ্রমহিলা খানিকক্ষণ অভিব্যক্তিহীন মুখে অভয়ের দিকে তাকিয়ে থেকে তারপর ধীরে ধীরে বলে উঠলেন, ও আচ্ছা আচ্ছা, এবার মনে পড়েছে। হ্যাঁ, ডাক্তারবাবু একবার বলেছিলেন ওনার কোনো এক ভাই রনির বিষয়ে আমাদের সাহায্য করতে পারেন। যাই হোক, ডক্টর জয়দেব কি আপনাদের দাদা হন? আগে হ্যাঁ। আমরা কি ভেতরে আসতে পারি? ও হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আসুন আসুন। সরি, কিছু মনে করবেন না প্লিজ। না না, ইটস ওকে। আচ্ছা, রনি কি শিবাজির ডাক নাম? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। ভদ্রমহিলা ওদেরকে বসার ঘরে নিয়ে গিয়ে বসালেন। হলঘরটার সামনে গোটা দেওয়াল জুড়ে একটা সুবিশাল বন্য মুখ আঁকা, যার অর্ধেকটা একটা চুল খোলা মহিলার, আর নাক ও কপালের পাশ থেকে বাকি অর্ধেকটা একটা জ্যাগুয়ারের মুখ। দুটি প্রাণীর চোখই যেন তাদের জ্বলন্ত আবেগ প্রকাশ করতে চাইছে। একদিকে মহিলাটির চোখে যেন এক অসীম আকুতি, অন্যদিকে চিতাবাঘটির চোখে ফুটে উঠছে কোনো এক প্রতিশোধের জ্বালামুখ। ছবিটা দেখে পার্বতী বিস্ময়ের সঙ্গে বলে উঠল, ওয়াও, এত সুন্দর পেইন্টিং! হাতে আঁকা মনেই হচ্ছে না। নিশ্চয়ই আপনার ছেলের হাতের সৃষ্টি। অবশ্যই, আর কার হতে পারে। তবে কয়েক মাস ধরেই একেবারেই মনোসংযোগ করতে পারছে না ছেলেটা। ওর আগে সেই আঁকার হাত আর নেশাটাই যেন চলে গেছে। কোথা থেকে কয়েকটা উটকো চিন্তার স্বপ্ন যেন ওর গোটা জীবনটাই বদলে দিয়েছে। কথাগুলো বলেই কিছুটা যেন মুষড়ে পড়লেন শিবাজির মা। অভয় সান্ত্বনা দিয়ে বলে উঠল, মন খারাপ করবেন না। আপনার ছেলের মতো অমূল্য প্রতিভা খুব কমই আছে আমাদের দেশে। আমাদের চোখের সামনেই যার প্রমাণ রয়েছে।
তাই কষ্ট করার মতো কিছু নেই বলেই আমার মনে হয়। হ্যাঁ, তবে যে বিষয়টা নিয়ে একটা চিন্তা আর উদ্রেক হয়েছে সেটা নিতান্তই একটা সাময়িক পরিস্থিতি, যার চিকিৎসাও জয়দেবদার কাছে রয়েছে। সেজন্যই তো আমাদের এখানে আসা। আসলে এইসব ক্ষেত্রে সবসময় মেডিসিন দিয়েই সবকিছু নিরাময় করা যায় না। মাঝে মাঝে কথা বলা বা পেশেন্টের মনের গভীরে জমে কঠিন হয়ে যাওয়া রহস্যগুলোর উন্মোচনের মাধ্যমেও কিছুটা হেল্প পাওয়া যায়। মাঝে মধ্যে হাওয়া বদল করলেও উপায় হয়। তবে ভয়ের কিছু নেই, নাথিং ইজ ইম্পসিবল। আমার নতুন ব্রাশের সেটটা কোথায় মা? সিঁড়ি থেকে নামতে নামতে ডেকে উঠল হালকা গড়নের একটি ছেলে। পরনে একটা হলুদ সুতির পাঞ্জাবি আর ছেঁড়া ফাটা সুতো বের হওয়া জিন্সের বারমুডা। পাঞ্জাবির নিচের দিকটায় রং বেরঙের তুলির খোঁচা। ঝাঁকড়া চুলগুলো রং মাখা আঙুল দিয়ে সরাতে সরাতে নিচে নেমে এলো ছেলেটা। ভদ্রমহিলা ছেলের দিকে তাকিয়ে বলে উঠলেন, এই যে শিবাজি, আমার ছেলে রনি বাবা, এনারা জয়দেব কাকুর বন্ধু। তোমার সঙ্গে কিছু কথা বলতে এসছেন। ওনাদের ওপর ঘরে নিয়ে যাও। যান, আপনারা উপরে যান, আমি চা টায়ের ব্যবস্থা করি। শিবাজির সঙ্গে ওরা দুজনে উপরের হল ঘরটায় গিয়ে বসল। গোটা ঘরটা ছোট বড় বিভিন্ন রকমের চিত্রকলায় পরিপূর্ণ। নিজেদের পরিচয় দিয়ে অভয় শিবাজির সঙ্গে কিছুটা বন্ধুত্বপূর্ণ হওয়ার চেষ্টা করল। ওর বিভিন্ন চিত্রশিল্পের সম্বন্ধে আলোচনার মাধ্যমে ওর আগ্রহ আর আচরণ সম্বন্ধে জানার চেষ্টা করতে লাগলো অভয়। আচ্ছা, ওই সিনারিটা কখন এঁকেছিলে? ওটা ওটা তো বহুদিন আগের পেইন্টিং, সেই ছোটবেলার, ক্লাস 8-এ পড়তাম তখন। এরপর কবিগুরুর একটা অয়েল পেন্টিংয়ের দিকে আঙুল দেখিয়ে অভয় জিজ্ঞাসা করল, আর এটা? এটা বছর 2 আগে স্টেট চ্যাম্পিয়নশিপে এঁকেছিলাম। ফার্স্ট প্রাইজটা একটুর জন্য মিস হয়ে গিয়েছিল সেদিন। আর একটু সময় দিতে পারলে। আর এটা? অভয়ের হাতে এখন ডক্টর জয়দেবের চেম্বারে শিবাজিরই আঁকা সেই স্কেচটা। আঁকাটার দিকে চোখ পড়তেই সে বলে উঠল, এই তো আমার সিপগেট সে। কথাটা বলার সঙ্গে সঙ্গেই অভয় আর পার্বতী চমকে উঠল। শিবাজির যেন কোনো হেলদোল নেই। এটা ওটায় হাত দিতে দিতে স্বাভাবিকভাবেই ও ওর কালেকশনগুলো দেখিয়ে চলে যেতে থাকলো। হঠাৎ ও টনক নড়ল। এখনই কি বললাম আমি? ছবিটা দেখি আরেকবার। অভয় আর্ট পেপারের ভাঁজটা ভালো করে খুলে শিবাজির হাতে দিল। শিবাজি নিষ্পলক ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। এই ছবিটা খুব পরিচিত একটা ছবি। কোথায় যেন দেখেছি, মনে করতে পারছি না। তবে খুবই চেনা চেনা লাগছে। ছবিটা কোথায় পেলেন? অভয় চোখ দুটো বড় বড় করে বলে উঠল, ছবিটা তোমারই আঁকা। শিবাজি যেন আকাশ থেকে পড়ল। আমার আঁকা? হ্যাঁ, জয়দেবদার কাছে হিপনোসিস সেশনের সময় চোখ বন্ধ করে তুমিই এটা এঁকেছিলে। এটা তোমারই মনের একটা কল্পনা বা হয়তো স্মৃতি। স্মৃতি? হ্যাঁ, হতে পারে তুমি জায়গাটায় আগে গিয়েছো বা হয়তো থাকতাম। কি বলছেন আঙ্কেল? আমি ছোটবেলা থেকে এখানেই, এই ঢাকুরিয়াতেই থাকি। এটাই আমার পৈতৃক বাড়ি, বাবারও। আর ঘুরতে যাওয়া বলতে ছোটবেলায় মা বাবার সঙ্গে 2-1 বার দীঘা, পুরী, দার্জিলিং, আর আগের বছর কলেজের বন্ধুদের সঙ্গে দিল্লি, ব্যাস। আর কোথাও তো যাইনি। অভয় এবার ওর কণ্ঠস্বরে কিছুটা গভীরতা এনে বলল, পুনর্জন্মে বিশ্বাস করো? ছেলেটা কিছু না বলে অবাক হয়ে অভয়ের দিকে তাকিয়ে থাকলো। পার্বতী কোনো কথা না বলে নিবিষ্ট মনে ওদের কথোপকথন শুনে শিবাজির আচরণগুলো লক্ষ্য করতে থাকলো। সময় সময়ে ওর ছোট ডায়েরিটায় কিছু একটা করে টুকে ফেলতে থাকলো। অভয় আবার বলল, আচ্ছা, ভালো করে মনে করে দেখো তো, এই জায়গাটা তোমার স্বপ্নের মধ্যে কি কোনোদিন দেখেছ? কিছুক্ষণ এক মনে চিন্তা করার পর আস্তে আস্তে শিবাজির কপালের অস্থায়ী বলিরেখাগুলো মিলিয়ে যেতে লাগলো। ওর চোখে মুখে একটা প্রশান্তি ছাপ ফুটে উঠল। ওর মনের গভীরের কোনো একটা প্রশ্নের উত্তর যেন খুঁজে পেয়েছে। মনে পড়েছে, এরকম একটা জায়গার দৃশ্যই তো আমার স্বপ্নে আসে বারবার। এবার চোখ দুটো বন্ধ করে বলতে লাগলো, একটা কেল্লা, পাথরের বিশাল একটা দুর্গ, ডান দিকে একটা সরু নদী বয়ে চলেছে, বাঁ দিকে কিছুটা বালিয়াড়ি। উটের গায়ের চাদরের চকমকেগুলো সূর্যের আলো চকচক করছে।
মেয়েরা নদী থেকে জল নিয়ে যাচ্ছে। সে সবই তো ঠিক আছে, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা? কেউ কি তোমায় কষ্ট দেয়? শিবাজি কিছুক্ষণ চুপচাপ থেকে চোখ বন্ধ অবস্থাতেই বলে উঠল, একটা একটা মেয়ে, একটা মেয়ে। আহ আহ বলেই চোখ দুটো জোরে খুলে ফেলল শিবাজি। তারপর আবার বলে উঠল, একটা একটা ভয়ঙ্কর মহিলার মুখ দেখতে পাই বারবার। চরম ঘৃণায় আমার দিকে তাকিয়ে থাকে। ওর হাতে একটা লম্বা ছুরি, ওর কালো কাপড়ের আড়ালে লুকোনো। জানি না ওকে কেনই বা মারতে চায় আমায়। অভয় এগিয়ে এসে শিবাজির কাঁধে হাত রেখে বলে উঠল, হতে পারে দৃশ্যগুলো তোমায় বিরক্ত করে, কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবে, তুমি শিবাজি, তোমার বাড়ি ঢাকুরিয়ায়। তোমাকে রক্ষা করার জন্য তোমার বাবা মা সব সময় তোমার পাশে আছেন, আমরাও আছি। এটাই তোমার বর্তমান, আর এই বর্তমানটাই সত্য। তবে তোমার সম্ভাব্য অতীতের রহস্য উন্মোচনে যদি আমাদের হেল্প করতে চাও, তাহলে একটু সাহসী হতে হবে। সাহসী? কিভাবে? নেক্সট টাইম ওই মহিলার মুখটা যখনই মনে পড়বে, ভয় না পেয়ে দৃশ্যটা মনে করে রেখে ওর ভালো করে একটা ছবি এঁকে রাখবে, কেমন? ঠিক আছে। শিবাজির মা চা নিয়ে হাজির হলেন। অভয় তাঁর উদ্দেশ্যে বলে উঠল, কিছু মনে না করলে আপনার কাছে একটা ফেভার আশা করব। হ্যাঁ, অবশ্যই, বলুন না। সেরকম কিছু না, কয়েকদিনের মধ্যেই আমিও আমার কয়েকজন বন্ধু বান্ধব একটু বাইরে বেড়াতে যাচ্ছি, পশ্চিমবঙ্গের বাইরে। আপনার অনুমতি থাকলে আমরা শিবাজিকে আমাদের সঙ্গে নিয়ে যেতে চাই। আমার মনে হয় ওর একটু রিফ্রেশমেন্টের দরকার, ওরও মনটা একটু ভালো হবে। হ্যাঁ, সে নিয়ে যেতে পারেন, তবে ওর বাবার সঙ্গে একবার এই বিষয়ে কথা বলে নিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আপনি কথা বলে নেবেন, আর আপনার বা ওর বাবার মধ্যে কারো একজনের ফোন নাম্বারটা আমাকে দিয়ে দেবেন। বাকি সব কথা আমি ফোনে জানিয়ে দেব। শিবাজির মায়ের ফোন নাম্বারটা নিয়ে অভয় আর পার্বতী ওখান থেকে বেরিয়ে এলো। পার্বতী বলে উঠল, আচ্ছা অভয়দা, ছেলেটা ঘোরের মধ্যে যে কথাটা বলল সেটা রাজস্থানী ভাষার মতো মনে হলো না? মারোয়াড়ি, রাজস্থানের কোর ভাষা। আর শিবগড় না কি একটা বলল না? হ্যাঁ, গুড অবজারভেশন। তবে শিবগড় নামটা প্রথম শুনলাম। রাজস্থান গিয়েছি দু একবার, কিন্তু এই ধরনের কোনো জায়গার নাম আগে কোনোদিন শুনিনি। তবে খোঁজ খবর তো লাগাতেই হবে। জয়পুরে আমার এক পরিচিত থাকে, আমার এক বন্ধুর ভাই রূপেশ, আইবিতে আছে, অনেক হেল্পফুল ছেলে। ওকেই বলে দেখি। আর হ্যাঁ, তৈরি থেকেও, কিছুদিনের মধ্যেই হয়তো আমাদেরও যেতে হতে পারে। ইতিমধ্যে সপ্তাহখানেক কেটে গেছে। জয়পুরের ভাই রূপেশের সঙ্গে শিবাজির পুরো ব্যাপারটা আলোচনা করেছে অভয়। সঙ্গে শিবগড় নামক স্থানটির সম্বন্ধে সামগ্রিক তথ্যানুসন্ধানের দায়িত্বটাও দিয়েছে। রাত 10:15। অভয়ের ড্রয়িং রুমের টেবিলে কতকগুলো মোটা মোটা বইয়ের স্তূপ। এক মনে ওর তীক্ষ্ণ নজর দিয়ে পড়ে যাচ্ছে ড্যানিয়েলা নরিসের লেখা অন ড্রাগন ফ্লাই উইংস। পাশেই রাখা রজার উইলগারের হিলিং ইয়োর পাস্ট লাইভস। সমস্ত পুস্তকগুলির মূল বিষয় একই, রিবার্থ বা পুনর্জন্ম। হঠাৎ অভয়ের মোবাইল ফোনে একসঙ্গে 4-5 বার নোটিফিকেশনের শব্দ হলো। ফোনটা বাঁ হাতে করে একবার দেখে নিল অভয়। রূপেশের মেসেজ। বইয়ের পাতাটায় একটা ভাঁজ ফেলে বইটা বন্ধ করে সযত্নে বই কটা গুছিয়ে রাখল সে। ফ্লাক্স থেকে হাফ কাপ চা ঢেলে নিয়ে একটা লম্বা চুমুক দিয়ে মেসেজগুলো খুলে দেখতে লাগলো। মেসেজগুলো পড়তে পড়তে অভয়ের ভ্রু দুটো ক্রমে কুঁচকে গেল। এক চুমুকে শেষ করলো বাকি চায়ের অংশটুকু। একটা অজানা রোমাঞ্চের গন্ধে ওর চোখ দুটো জল জল করে উঠল। হোম সুইচে গিয়ে ফোন বুক থেকে পুরনো বান্ধবী অনিন্দিতার নাম্বারটা বের করলো অভয়। অনিন্দিতা বর্মন। চুঁচুড়ার ডাচ কবরের মধ্যে লুকোনো গুপ্তধন খুঁজে বের করতে অনিন্দিতার সহযোগিতাও অনস্বীকার্য। এখানে সেখানে বেড়াতেও পছন্দ করে সে, তাই অবশ্যম্ভাবী অভিযানে সঙ্গী করার উদ্দেশ্যেই ওকে ফোন করল অভয়। কিছুক্ষণ রিং হওয়ার পর অনিন্দিতা ফোন ধরল। হ্যালো,
ডিটেকটিভ অভয় যে, কেমন আছেন স্যার? আর এতদিন পরে এই অধমের কথা মনে পড়লো, তা কি মনে করে? আর বলিস না, সময় বুঝলি তো, খুব বাজে একটা ওয়ার্ড। যাই হোক, কাল আমার এখানে আয়, টি পার্টির নেমন্তন্ন মনে করে। এতদিন পর শুধু টি পার্টি? বিরিয়ানি চাই। তোর নতুন অবতারটার কথা জানি না মনে করেছিস? খালি খালি চা খাইয়ে ছেড়ে দিবি? আচ্ছা ঠিক আছে, পরে খাইয়ে দেবো খন। কাল গোসাইতে ছুটি করেছে, আর আমি ওসব বিরিয়ানি টিরিয়ানি রান্না টান্না জানি না। বারে, তাহলে রেস্টুরেন্ট আছে তো? হ্যাঁ, সে তো আছেই, আর থাকবেও। কিন্তু আগামীকালের উদ্দেশ্যটা শুধুমাত্র খাওয়া দাওয়া নয়, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে। বাইরে ঘাটে এসব আলোচনা করা যাবে না। গুপ্তধনের নাম শুনলে। আবার গুপ্তধন? ঠিক জানি না, তবে না গেলে বোঝা যাবে না। ইস, কি হলো রে? তোর গুপ্তধনেরও আর সময় হলো না। সামনের সপ্তাহেই আমার বিসিএস এর ইন্টারভিউ। মনে হচ্ছে যাওয়া নাও হতে পারে। আচ্ছা ঠিক আছে, কাল আয় তো, তারপর দেখা যাবে। আর হ্যাঁ, ইপসিতাকেও নিয়ে আসিস। পরদিন সন্ধ্যায় অভয়ের ফ্ল্যাটে একে একে উপস্থিত হল অনিন্দিতা, ইপসিতা, পার্বতী ও সবশেষে শিবাজি। অভিনন্দন আর পরিচয় পর্ব সেরে অভয় সকলের জন্য চা জলখাবারের ব্যবস্থা করল। র চায়ের কাপটায় একটা হালকা চুমুক দিয়ে অভয় অনিন্দিতা আর ইপসিতার উদ্দেশ্যে বলতে শুরু করল। শিবাজি আর ওর ভিশনগুলো সম্বন্ধে তো তোদের বললাম, তবে আজকের মূল আলোচ্য বিষয়বস্তু সেটা নয়, বরঞ্চ ওর সঙ্গে রিলেটেড আরো ভয়ঙ্কর রকমের ইন্টারেস্টিং কিছু। ভয়ঙ্কর ইন্টারেস্টিং? সেটা আবার কিরকম? তাহলে দেরি কিসের, শুরু করা যাক। অভয় ওর কাপে আর একটা গভীর চুমুক দিয়ে বলতে শুরু করল। সালটা 1912, এপ্রিল মাসের শেষ। নর্থ আটলান্টিকের টাইটানিক জাহাজের সলিল সমাধি হয়ে গেছে। এদিকে সুদূর ভারতে দুই ইংরেজ লেফটেন্যান্ট বন্ধুর মধ্যে বাজি লাগলো, ওদের মধ্যে একজনকে তখনকার সময়ে রাজস্থানের কোনো এক প্রবাদপ্রতিম ভুতুরে জায়গায় রাত কাটাতে হবে। তবে সঙ্গে নেওয়া যাবে সর্বাধিক 2 জন সঙ্গী ও একটি মাত্র রিভলভার। বন্ধু লেফটেন্যান্ট টমাসের ডাকে সাড়া দিয়ে নর্থ রাজস্থানের লেফটেন্যান্ট অ্যালবার্ট তখনকার দিনের কুখ্যাত শিবগড়ে দুর্গে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। লোককথায় এই দুর্গ তার 2 ডাইনি আর তাদের ভৌতিক কার্যকলাপের জন্য কুখ্যাত ছিল। এই 2 ডাইনির মধ্যে একজন আসলে ওই এলাকারই রাজা ভূদেব সিংয়ের স্ত্রী ছিল, নাম মন্দাকিনী। অপরজন ওর সখী ভৌরি। নামটা শোনার সঙ্গে সঙ্গেই শিবাজি অভয়ের দিকে তাকালো। নামটা যেন ওর খুব চেনা। অভয় বলে চলল, পূর্ব কথা মতো অ্যালবার্ট ওর ভগ্নিপতি কর্পোরাল এডওয়ার্ড আর সঙ্গে এক ভারতীয় সেপাই মান সিংকে নিয়ে এক বিকেলে শিবগড়ের দুর্গে এসে উপস্থিত হয়। মান সিংকে নেওয়ার অবশ্য একটা কারণ ছিল। স্থানীয় বাসিন্দা হওয়ায় শিবগড়ের দুর্গ ও তার আশেপাশের জঙ্গল সম্বন্ধে ও অবগত ছিল। ওদের কাছে আগ্নেয়াস্ত্র কম ছিল, তাই ওই রকম একটা অ্যাবান্ডান্ট বিশাল এলাকায় আপাতকালীন পরিস্থিতির জন্য ওদের তৈরি থাকতে হতো। মানসিং সঙ্গে থাকায় তাই অ্যালবার্টের চিন্তা কিছুটা কমে গিয়েছিল। এই পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু আসল গন্ডগোলটা বাঁধল নৈশ ভোজের সময়। ক্যাম্প ফায়ারের আগুনের সামনের আড্ডায় বিভিন্ন আলোচনার মাঝে মানসিং হঠাৎ শিবগড়ের দুর্গের একটা গোপন তথ্য দিয়ে বসে। স্থানীয় অধিবাসীদের মতে দুর্গটির মধ্যে নাকি রাজা ভূদেব সিংয়ের বিশাল সম্পত্তির অনেকাংশ এখনো লুকিয়ে রয়েছে, কিন্তু মন্দাকিনী আর ভাউরির ভূতের ভয়ে হে তল্লাটে কেউ আসার সাহস করে না। ওদের ভূতগুলোই নাকি সেই গুপ্তধন রক্ষা করছে। ব্যাস, এক রাত কাটাতে এসে এখন গুপ্তধনের নেশায় পাগল হয়ে গেল অ্যালবার্ট আর এডওয়ার্ডের মাথা। ওরা ঠিক করলো সারা রাত গল্প করে কাটিয়ে ভোর হলেই 3 জনে মিলে খোঁজাখুঁজি শুরু করবে। সারা রাত জেগে থাকার জন্য প্রয়োজনীয় সামগ্রীও ওরা জোগাড় করেছিল, কিন্তু নৈশভোজের পর স্কটিশ হুইস্কির ছোট বোতলটাই 2 চুমুক দিতেই অ্যালবার্ট বেহুশ, একেবারে কুম্ভকর্ণ। ঘুম ভাঙল সকাল 6টায়। মাথার উপরে ঘুরছে কয়েকটা চিল আর শকুন। ক্যাম্প ফায়ারের আগুনের কাঠ কয়লাগুলো তখন ঠান্ডা হয়ে গেছে। ধরফর করে উঠে আশেপাশে কাউকে দেখতে না পেয়ে একরকম হতভম্বের মতো অবস্থা অ্যালবার্টে।
কোমরে হাত দিয়ে দেখে রিভলভারটাও গায়েব। অগত্যা জুতোর চামড়াটায় লুকোনো সুইস নাইফটা বের করেই এগিয়ে গিয়ে খুঁজতে থাকে বাকি দুজনকে। অনেকক্ষণ ধরে খোঁজার পরে দুর্গের উত্তর পশ্চিমের একটা বিশাল দালান বাড়ির বাইরে পড়ে থাকতে দেখে মানসিংয়ের থ্যাঁতলানো মৃতদেহটা দেখার পরেই অ্যালবার্টের মাথায় একটা চাপা আতঙ্ক আর ভয় ঘিরে ধরে। পাগলের মতো খুঁজতে থাকে ভগ্নিপতি এডওয়ার্ডকে, কিন্তু প্রায় ঘন্টা খানেক খোঁজার পরেও ওকে পাওয়া যায় না। অনিন্দিতা বলে উঠল, তারপর অ্যালবার্টের কি হলো? এডওয়ার্ডকে না পেয়ে একরকম দিশেহারা হয়ে পড়ে অ্যালবার্ট। মন্দাকিনী আর ভাউরির ভূতের ভয়ে দিনে দুপুরেও অ্যালবার্ট তখন কাহিল। বাইরে বেরোনোর রাস্তা পাগলের মতো খুঁজতে থাকে। শেষে খুঁজে না পেয়ে দুর্গের মাথা থেকেই পেছনের নদীর জলে মারে এক লাফ। প্রাণের ভয় সব থেকে বড় ভয়। এক নিঃশ্বাসে সাঁতরে পার করে নদীটাকে। পরে উত্তরের ঘন জঙ্গল পার করে বড় রাস্তায় পড়ে অজ্ঞান। ঘুম ভাঙে হসপিটালের বেডে। ঈপ্সিতা বলল, আচ্ছা, রাজস্থান তো বেড়াতে গিয়েছি দুবার, কিন্তু শিবগড় নামে কোনো জায়গার নাম তো শুনিনি, ইন্টারনেটেও তো দেখিনি কোনোদিন। অভয় মৃদু হেসে বলে উঠল, শোনোনি, কারণ শিবগড়ের বর্তমানে কোনো অস্তিত্বই নেই। মানে ঠিক বুঝলাম না অভয়দা। হ্যাঁ, শিবগড় নামে বর্তমানে কোনো জায়গাই নেই। আচ্ছা, প্রত্যেকে মোবাইলে রুদ্রনগরের ভৌতিক কেল্লাটা সার্চ মারো তো। রুদ্রনগরের কেল্লা এ তো জানি, সপ্তাহখানেক আগেই তো পড়লাম রাজস্থানের টপ 20 হন্টেড প্লেসের মধ্যে একটা। তাহলে কি বলতে চাইছিস এটাই সেই শিবগড়? বলতে চাইছি না, বলছি রাজস্থানের গগরোল থেকে 15 কিলোমিটার দক্ষিণের সীমানা, একদিকে মধ্যপ্রদেশ, অন্যদিকে গুজরাট, এরই মধ্যে অবস্থিত শিবগড়ের এই দুর্গ। দেশ স্বাধীনের পর ছোটখাটো সব মৌজাগুলো মিলিয়ে একত্রিত করে রুদ্রনগর নাম দেওয়া হয়। অনিন্দিতা এবার কিছুটা মনমরা হয়েই বলে উঠল, গল্পটা শুনে যেতে এত ইচ্ছা করছে, কিন্তু হায় রে কপাল, এক সপ্তাহ পরে ইন্টারভিউ। নেভার মাইন্ড, পরে আবার হবে অন্য কোথাও। ঈপ্সিতা, ভূতে যে ভয় নেই সেটা বলবো না, তবে তোমরা সঙ্গে থাকলে অবশ্যই যাব। আচ্ছা, গল্পটা পেলে কোথা থেকে? অভয় ওর মোবাইল ফোনটা খুলে সকলের সামনে মোবাইল ক্যামেরায় তোলা একটা বইয়ের ফ্রন্ট পেজে ছবি তুলে ধরল। হাতে আঁকা পুরনো একটা দুর্গের ছবির প্রচ্ছদের উপর লেখা, এ হন্টিং বাই অ্যালবার্ট ম্যাকেনজি। অভয় উত্তর দিল, জয়পুরের এক লাইব্রেরি থেকে। হসপিটালে সুস্থ হয়ে ট্রমা কাটিয়ে বইটা নিজেই লেখে অ্যালবার্ট। আমার এক বন্ধুর ভাই রূপেশকে দায়িত্ব দিয়েছিলাম শিবগড়ের হদিশ খুঁজে বের করায়। ওই খবর লাগিয়ে খুঁজে বের করে বইটা, সঙ্গে শিবগড়ের দুর্গের পুরো ঠিকানা আর বর্তমান নামটাও। রূপেশই জয়পুর থেকে সমস্ত ছবি সহ বইটার পুরো কাহিনী আমাকে মেল করে। তাহলে এখন আমাদের করণীয়? চায়ের কাপের শেষ চুমুকটা দিয়ে অভয় বলে উঠল, সকলে প্যাকিং করে নাও। নেক্সট সানডে ট্রেন আজই বুক করে নিচ্ছি, কলকাতা, দিল্লি, জয়পুর। তারপর ওখান থেকে ডেস্টিনেশন শিবগড়। ওখানে গিয়েই বোঝা যাবে ভাউরি আমাদের শিবাজির পেছনে কেন পড়ে আছে। আর হ্যাঁ, সঙ্গে যদি ভূদেব সিং এর গুপ্তধনটাও পাওয়া যায় তাহলে ক্ষতি কি? ওয়েট, তাহলে কি বলছো? শিবাজির স্বপ্নের সেই মার্ডারার মহিলা শিবগড়ের সেই ডাইনির ভূত? ওরে বাবারে, কি সাংঘাতিক ব্যাপার! ভেরি স্ট্রেঞ্জ কানেকশন, আই মাস্ট সে। তবে ফ্র্যাঙ্কলি স্পিকিং, ব্যাপারটার বিশ্বাসযোগ্যতা নিয়ে কিছুটা সন্দেহ হয়েছে। তুমি 100% শিওর এই সেই মহিলা? অভয়ের চোখের সামনে হঠাৎ এরকুল পোয়ারোর দুধাপ গোফের নিচের বাঁকা হাসিটা ভেসে উঠল। প্রত্যয়ের সঙ্গে শিবাজির দিকে তাকিয়েও জিজ্ঞাসা করল, শিবাজি এনেছো? শিবাজি মাথা নেড়ে ওর পিঠ ব্যাগটা থেকে একটা আর্ট পেপারে অঙ্কিত এক ভয়াল মূর্তি নারী ছবি বের করল। মহিলাটার গোটা গা কালো কাপড়ে ঢাকা, অনাবৃত শুধু মুখ আর ডান হাত। সেখানে ধরে রয়েছে একটা লম্বা সূচালো মারোয়ারি ভোঁজালি।
এবার অভয় ওর মোবাইল ফোনটা বের করে স্ক্রল করতে লাগলো। কিছুক্ষণ পর আগের সেই বইটারই একটা পাতায় প্রিন্টেড একটা অ্যান্টি ক্যামেরায় তোলা পুরনো পোর্ট্রেটের ছবি তুলে ধরল সকলের সামনে। ছবিটিতে দুজন মহিলা পাশাপাশি বসে রয়েছে একটি সুন্দর সাজানো দোলনায়। ওদের মধ্যে একজন রানীর সাজে, সম্ভবত রানী মন্দাকিনী, আর অন্যজন ভৌরি। সেই কালো কাপড়, সেই ডগডগে জ্বলন্ত দুটো চোখ। অভয় বাদে বাকি সকলে বিস্ময়ের সঙ্গে ছবি দুটোর দিকে তাকিয়েই থেকে গেল। দীর্ঘ 40 ঘন্টা ট্রেন জার্নি শেষে জয়পুর স্টেশনে পৌঁছল অভয় ও তার দলবল। বলা বাহুল্য, শিবাজির বাবা মাকে আশ্বস্ত করিয়ে ওকে সঙ্গে নিয়ে আসাটা বোনাস হিসেবেই দেখছে অভয়। সঙ্গে রয়েছে ইপ্সিতা আর অ্যাসিস্ট্যান্ট পার্বতী। গোয়েন্দাগিরির প্রথম অ্যাসাইনমেন্টেই রাজস্থান আসতে পেরে পার্বতীও বেশ উৎফুল্ল, যেন গাছে না উঠতেই এক কান্দি। স্টেশন থেকে অটো বুক করে মিনিট 15 দূরের পূর্ব নির্ধারিত হোটেলে পৌঁছল অভয় অ্যান্ড পার্টি। হোটেল রুমে ফ্রেশ হয়ে ঘণ্টাখানেক বাদে ব্রেকফাস্ট করতে বের হলো সকলে মিলে। পাশের একটি রেস্টুরেন্টেই প্রাতরাশ সারবে বলে ঠিক করলো ওরা। একে একে টেবিলে এসে সাজলো জয়পুরের স্পেশাল পেঁয়াজ কি কচৌরি, বাজরে কি রুটি আর লেসন চাটনি, সঙ্গে স্পেশাল তন্দুরি চা। সুস্বাদু একটা কচুরিতে কামড় দিয়ে চেবাতে চেবাতে অভয় বলে উঠল, জয়পুর ভারতের ভ্রমণযোগ্য শহরগুলোর মধ্যে মোস্ট ফেভারিট বলা চলে। অনেকে বলে এটা নাকি ভারতের প্রাচীনতম শহরগুলোর মধ্যে একটা। তাই এখানে এসে কোথাও ঘুরতে না গেলে সেই মানুষটির মতো বোকা হয়তো গোটা পৃথিবীতে নেই। অবশ্য আমি হয়তো সেই গুটি কয়েক বোকার মধ্যেই একজন। ইপ্সিতা জিজ্ঞাসা করলো, মানে রুদ্রনগরের বাস ছাড়বে কাল সকাল 6:25, হাতে মোটামুটি একটা গোটা দিন। তাই তোমরা 3 জনে পুরো দিনটা বেকার না করে আশেপাশের ভ্রমণযোগ্য স্থানগুলো ঘুরে এসো। পার্বতীর ফোনে নিয়ারেস্ট প্লেসগুলোর ডিটেল পাঠিয়ে দিয়েছি। তোমরা 3 জন মানে অভয়দা? তুমি যাবে না? আমার যাওয়া হবে না, কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। রূপেশটার সঙ্গেও দেখা করতে হবে। ওর অফিসটাও বেশ খানিকটা দূরে, ওর সঙ্গে আলোচনা করে পুরো প্ল্যানিংটা সেট করতে হবে। তোমরা ঘুরে এসো না, ফেরার সময় পেলে না হয় হবেক্ষণ। ব্রেকফাস্ট সেরে অভয়কে বিদায় জানিয়ে ইপ্সিতা, পার্বতী আর শিবাজি আশেপাশের দর্শনীয় স্থানগুলোর জন্য রওনা হলো। অনলাইনে ক্যাব বুক করে ওরা 3 জনে একে একে জন্তর মন্তর, হাওয়া মহল ও শেষে কিছুটা দূরে বিখ্যাত নাহারগড় ফোর্ট দর্শন করল। 1734 সালে জয়পুরের রাজা সাওয়াই জয় সিং নাহারগড় দুর্গটির প্রতিষ্ঠা করেন। ইপ্সিতার এই দুর্গটি আগে দেখা, তাই সেই একরকম গাইডের মতো বাকি দুজনকে গোটা দুর্গটা ঘুরিয়ে দেখিয়ে দিল। পার্বতী আর শিবাজি ঐতিহাসিক এই সৌধগুলো 2 চোখ ভরে দেখে নিতে থাকলো। এই দেখো, এটা হচ্ছে রাজা জয় সিংহের ঝরোখা, মানে স্পেশাল জানলা। এখান থেকে রাজা তার প্রজাদের দর্শন দিত। সামনের ওই বড় প্রাঙ্গণটা দেখছো, ওখানে বিচার হতো, অ্যানুয়াল ফাংশনও হতো। রাজার সব রানীরা পাশের ঝরোখাগুলো থেকে প্রোগ্রাম এনজয় করত। রাজ প্রাঙ্গণের দিকে ইশারা করে বলে উঠল ইপ্সিতা। এরপর আরও প্রায় ঘন্টা 2 ঘুরে ঘুরে ফোর্টের সব কিছু দেখল ওরা। ঘুরতে ঘুরতে ওরা নাহারগড় বাউরি নামক বিখ্যাত স্টেপওয়েল বা সিঁড়িওয়ালা পাতকুয়োর কাছে এসে পৌঁছালো। যাক, শেষ পর্যন্ত আবার আসতে পারলাম। দিস ইজ মাই মোস্ট ফেভারিট প্লেস ইন নাহারগড়। এখানকার বাতাসে না কিরকম একটা ইয়ে ব্যাপার আছে। পার্বতী বলে উঠল, জায়গাটা খুব চেনা চেনা, কোথায় যেন দেখেছি। থিঙ্ক
একটা ফেমাস গানের শুটিং হয়েছে এখানে। ভুল হতে পারে, কিন্তু গেস করছি রং দে বাসন্তী কি? ইয়েস, একেবারে 10-এ 10, মস্তি কি পাঠশালা। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, সত্যিই তো সেই জায়গাটাই তো। যাক, তোমার পাল্লায় পড়ে আজ অনেক কিছু দেখা হয়ে গেল। আরও বেশ কিছুক্ষণ কাটিয়ে ওরা নাহারঘাট থেকে বেরিয়ে এলো। সময়টা শীতকাল হওয়ায় সন্ধ্যা তাড়াতাড়ি নেমে গেছে, তাই বাইরে বেরিয়েই একটা ক্যাব নিয়ে ওরা হোটেল রুমের জন্য রওনা হলো। প্রায় 40 মিনিট পর ওরা হোটেলে পৌঁছালো। সিঁড়ি দিয়ে ওঠার সময় রুমের বাইরের করিডোরে উদ্বিগ্নভাবে অভয়কে পায়চারি করতে দেখল পার্বতী। আরে অভয়দা, কখন এলে? কোনো উত্তর না দিয়ে এক মনে মোবাইলের স্ক্রিনটায় কিছু একটা দেখে যাচ্ছে সে। চোখে মুখে তীব্র একটা উত্তেজনা। ক্ষণিকের জন্য টিমমেটদের দিকে তাকিয়ে আবার মোবাইলের স্ক্রিনে চোখ ফিরিয়ে বলে উঠল, ফ্রেশ হয়ে একটু রেস্ট করে নাও সবাই, ডিনার অ্যাট 8, 10টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে। বলেই হোটেলে ছাদে যাওয়ার সিঁড়ির দিকে পা বাড়িয়ে সোজা ছাদে উঠে গেল সে। কিছু বুঝতে না পেরে ইপসিতা বলে উঠল, কি ব্যাপার বলো তো? এতটা টেন্স তো ওকে আগে কখনো দেখিনি। কি জানি, কিছুই তো বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে নিশ্চয়ই সিরিয়াস কিছু। যাই হোক, ডিনারের আগে ওকে ডিস্টার্ব করা ঠিক হবে বলে মনে হয় না। ঠিকই বলেছ, চলো ফ্রেশ হয়ে নেওয়া যাক। 10 মিনিট বাকি থাকতেই ফ্রেশ হয়ে একে একে শিবাজি, পার্বতী ও ইপসিতা হোটেল রিসেপশনের কারুকার্য করা রাজকীয় সোফাটায় এসে বসল। গোলাপি পাগড়ি আর ট্র্যাডিশনাল পাঞ্জাবি পায়জামা পরা হোটেল বয়টা সকলের জন্য জল নিয়ে এলো। এরপর ঘড়ির কাঁটা রাত 8টায় স্পর্শ করার ঠিক 20 সেকেন্ড আগে ফার্স্ট ফ্লোরের সিঁড়িটা থেকে গম্ভীর মুখে ধীরে ধীরে নিচে নেমে এলো অভয়। রিসেপশনে চাবিটা দিয়েই বলে উঠল, চলো। পাশের রেস্টুরেন্টে একটা টেবিল বুক করে ডিনার অর্ডার করা হলো। অভয় কোনো কথা না বলে দাড়িতে হাত দিয়ে টেবিল ক্লথটার দিকে তাকিয়ে এক মনে কিসব ভেবেই চলেছে। হঠাৎ করে অভয়ের হাসি খুশি ব্যক্তিত্বের এরকম ভোল বদল আর অজানা একটা গাম্ভীর্যের কারণটা জানতে বাকি 3 জনই উদ্গ্রীব। তবে কে শুরু করবে সেজন্য একে অপরের মুখ তাকাতাকি করতে লাগলো। শেষমেশ পার্বতী সাহস করে বলে উঠল, অভয়দা, এবার তো বলো। কি হয়েছে বলবে তো? হঠাৎ করে এরকম চুপচাপ হয়ে গেলে কেন? কিছুই তো বুঝতে পারছি না। আমরা কি কিছু করলাম? একটু হেসে একটা দীর্ঘ শ্বাস নিয়ে অভয় বলে উঠল, না, তোমরা কিছু করনি, তবে আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। ভুল? কিরকম? ইপসিতার দিকে তাকিয়ে একবার মৃদু হেসে অভয় বলল, হ্যাঁ, ভুল, মারাত্মক ভুল। একটা নয়, দুটো ভুল করে বসে আছি। অভয়ের কথা কিছু বুঝতে না পেরে শিবাজি বলে উঠল, আঙ্কেল একটু বুঝিয়ে বলবেন, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। হ্যাঁ বলছি, সবই বলছি। এরপর টেবিলে রাখা গ্লাসটা জল ভর্তি করে শান্তভাবে পুরো জলটা শেষ করলো অভয়। তারপর বলল, 1 নম্বর ভুল, অ্যালবার্ট ম্যাকেনজির গল্পে বিশ্বাস করা। আর 2 নম্বর আর সব থেকে মারাত্মক ভুল, ইপসিতা আর শিবাজি তোমাকে এখানে এনে আমাদের অভিযানের সঙ্গী বানানো। তবে তোমার ব্যাপারটা যদিও একটু আলাদা, তোমাকে এখানে নিয়ে আসাটা মূলত জয়দেবদার কথায়, কিন্তু ইপসিতার জন্য খুব চিন্তায় পড়ে গেছি। ইপসিতা মুখটা কাচুমাচু করে বলে উঠল, আমি আবার কি করলাম? আমার জন্য চিন্তা হচ্ছে কেন? চারিদিকে একবার নজরটা ঘুরিয়ে নিয়ে অভয় বলে উঠল, অ্যালবার্টের গল্পে ভাউরি বা মন্দাকিনীর ভূতকেই মূলত কালপ্রিট বানানো হলেও সত্যি কথা বলতে আমার ওই ব্যাপারটা অতটা গ্রহণযোগ্য মনে হয়নি। তবে বাকি গল্পটা বিশ্বাস করেছিলাম। তবে আজ সকালের ইনভেস্টিগেশনে যা জানতে পারলাম, তারপর একটাই সিদ্ধান্তে আসতে পেরেছি, জায়গাটা মোটেই নিরাপদ নয়, ইভেন প্রাণ সংশয়ও আছে। প্রাণ সংশয়? হ্যাঁ, পার্বতী নেহাত এনসিসি ট্রেনিং প্রাপ্ত, তাই ওর জন্য অতটা চিন্তা নেই, কিন্তু বলতে বলতেই টেবিলে খাবার চলে এলো। ট্র্যাডিশনাল রাজস্থানী ভেজ থালি। অভয় ইশারা করে সবাইকে শুরু করতে বলল। বিপদের কথা শুনে 3 জনে অবাক বিস্ময়ে অভয়ের দিকে তাকিয়ে রইল। অভয় বলে উঠল,
না, খাবার এসে গেছে যখন ডিনারের পরই সব বলছি, না হলে খাওয়া দাওয়া একেবারে মাথায় উঠবে। অভয়ের কথায় কোনো কাজ হলো না। বাকি তিনজনই খাওয়া শুরু না করে একে অপরের মুখ তাকাতাকি করতে লাগলো। আরে শুরু করো সবাই, খাবার ফেলে রেখে আর খেতে খেতে গল্প করতে নেই। খেয়ে দিয়ে সব বলছি। ডিনারটা হজমও তো করতে হবে নাকি? তাই বলে সাসপেন্সটা রেখে দেবে? এরকম একটা কিন্তু কিন্তু নিয়ে এত সুন্দর রাজস্থানী থালিটা উপভোগ করতে পারবো? ইপসিতাদির কি তাহলে সত্যিই যাওয়া হবে না? ডালবাটি চুরমার পাত্রটা সামনে এগিয়ে নিয়ে অভয় বলে উঠল, সেটা ক্রমশ প্রকাশ্য। খেতে খেতে শুধু ইশারায় কথা বলতে হয়। আর আমার হায়ারোগ্লিফিক্স ইশারা কি তোমরা বুঝতে পারবে? এপিগ্লটিসের উপর বেশি প্রেসার দেওয়া ঠিক নয়। আরে ঢাকনা বলে কি আর মানুষ নয় নাকি? এপি কি? ইপসিতা গলার ভয়েস বক্সের কাছে আঙুল রেখে ইশারায় ওকে এপিগ্লটিসের অবস্থানটা বুঝিয়ে দিল। সকলে খেতে শুরু করলো। ডালবাটি চুরমা, গট্টে কি সবজি, জোয়ার বাজরার রুটি, পোলাও, পাঁচমেলা ডাল, পাঁপড় আর ডেজার্টের লাড্ডু আর অমৃতি জিলিপি। রীতিমতো মহাভোজ। ইপসিতা আর না পেরে বলে উঠল, প্রাণ সঞ্চয় হোক আর যাই হোক, আমি যাচ্ছি। আরে মরতে তো একদিন হবেই সবাইকে, তাই বলে তো ভয় করলে চলবে? কি সব বাজে বাজে কথা বলছো দিদি? কোনো কিচ্ছু হবে না। ও অভয়দা যাই বলুক, তুমি আমাদের সঙ্গে যাচ্ছই। তোমায় রক্ষা করার দায়িত্ব আমার। অভয় কিছু না বলে জোয়ারের রুটি চিবোতে চিবোতে পার্বতীর দিকে একবার মৃদু হেসে আবার খাবারে মন দিল। খাওয়া দাওয়া শেষে হাত মুখ ধুয়ে ওরা আরাম করে বসল। ইপসিতা বলে উঠল, স্যার, এবার শুরু করবেন? দাঁতের ফাঁকে আটকে যাওয়া মৌরির টুকরোটাকে টুথপিক দিয়ে বের করতে করতে অভয় বলতে শুরু করলো, রূপেশের দেওয়া লিমিটেড ইনফরমেশন আর স্ক্রিনশটগুলোই ঠিক মন ভরছিল না। জয়পুরে এসে অ্যালবার্টে লেখা সেই বইটা নিজে হাতে নিয়ে না দেখতে পাওয়া পর্যন্ত যেন স্বস্তিই আসছিল না। তাই তোমরা বেরিয়ে যাওয়ার পর সোজা গিয়ে হাজির হই সেই লাইব্রেরিটায়। ওখানে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর সেই বইটা পাই। বইটা পুরোটা শেষ করি। রূপেশের দেওয়া স্ক্রিনশটগুলোই একটা জিস্ট পেলেও এইবার সব বিস্তারে প্রকৃত বর্ণনাটা পাই। তবে পুরো বইটা পড়ার পরেই বেশ কয়েক জায়গায় খটকা লাগে, যেগুলো বাস্তবের সঙ্গে সঙ্গতি খুঁজে পাওয়া যায়। অবশ্য সেই জায়গাগুলো বিশ্লেষণ করতে গেলে হয়তো আসল প্রসঙ্গ থেকে সরে গিয়ে সব বিস্তারে বলতে গিয়ে ঘুমোতে ঘুমোতে রাত ভোর হয়ে যাবে। তাই অতটা বিস্তারিত বিবরণে যাচ্ছি না। যাই হোক, কৌতূহল বসে ভাগ্যক্রমে সঠিক ব্যক্তির কাছে গিয়ে পড়ি। তিনি হলেন ওই লাইব্রেরির, আই শুড সে অ্যানসিয়েন্ট লাইব্রেরিয়ান। অ্যালবার্ট ম্যাকেনজি আর ওর গল্পটা ওনার মুখস্থ ছিল। তবে ওনার কাছে যে মারাত্মক একটা ইনফরমেশন ওইভাবে পেয়ে যাব তা আশা করিনি। ওনার কথায় সঠিক অর্থে ম্যাকেনজি সম্বন্ধে জানতে গেলে সোজা চলে যেতে হবে আলওয়ার, কর্নেল ম্যাকেনজির বাংলো। সেটাই করলাম। রূপেশকে ফোনে ডেকে নিয়ে সোজা চলে গেলাম প্রায় 150 কিলোমিটার দূরে আলওয়ার। কিন্তু বুড়ো লাইব্রেরিয়ানের দেওয়া ঠিকানাটায় 3 বার ঘুরপাক খেয়েও কোনো বাংলোর বও খুঁজে পেলাম না। পাবো কি করে? সেই বাংলোর বর্তমানে কোনো অস্তিত্বই নেই। স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা করে জানতে পারলাম ভগ্নপ্রায় বাংলোটা ভেঙে সেখানে তৈরি হয়েছে একটা 3 স্টার হোটেল, হোটেল কস্তুরবা। হোটেলের বাইরেটায় গিয়ে দাঁড়িয়েই বুঝতে পারি সেই মহান লাইব্রেরিয়ানটা সত্যিই অ্যানসিয়েন্ট। আঙ্কেল, তারপর তারপর কি হলো? উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করলো শিবাজি। অভয় বলে চলল। গাড়িটা পার্ক করে হোটেলে ঢুকলাম। কর্নেল ম্যাকেনজির কোনো সূত্রের কোনো রকম আশা না রেখেই ঢুকলাম। তবে নিরাশ হইনি। কিছুক্ষণ পরই হোটেল মালিক উপস্থিত হল। ওনার কাছেই জানতে পারলাম বাংলোটার শেষ বাসিন্দা ছিল অ্যালবার্টের ভাগ্নে, মানে কর্পোরাল এডওয়ার্ডের ছেলের বংশধরদের মধ্যে কেউ। দেশ স্বাধীন হওয়ার পরও তারা ছিল এখানে। পরে মেইনটেনেন্স খরচ সামলাতে না পেরে দেশে ফিরে যায়। বছর 10 আগে ভারতে এসে রাজস্থান গভর্নমেন্টের সাহায্যে গোটা প্রপার্টিটা অল্প দামে নিলামে ছেড়ে দেয়। হোটেলের বর্তমান মালিক সেদিন নিলামে সবথেকে বেশি দর হাঁকেন। তারপর সেই বাংলোটাকে ভেঙে এক আলিশান 3 স্টার হোটেল বানিয়ে ফেলেন হোটেল মালিক ভদ্রলোক। যা, তাহলে অ্যালবার্ট ম্যাকেনজির আর সব ইতিহাসই তো হারিয়ে গেল। যায়নি। হোটেল মালিক ব্যবসায়ী হলে কি হবে, রীতিমতো শৌখিন ভদ্রলোক। বাংলোটা ভেঙে ফেলার আগে এর ছোট্ট থেকে ছোট্ট ইতিহাস, যেটা সাধারণ মানুষের চোখে কোনো গুরুত্ব নাও থাকতে পারে,
কিন্তু ওনার চোখে মূল্যবান অ্যান্টিক সেগুলো সব সংগ্রহ করে রাখেন। তাদের মধ্যে কিছু আন্তর্জাতিক অ্যান্টিক বাজারে বিক্রি করেন, আর কিছু নিজের হোটেলে রিসেপশনের পাশেই একটা ছোটখাটো মিউজিয়াম বানিয়ে সাজিয়ে দেন, যাকে বলে 1 নম্বরের বিজনেসম্যান। যাই হোক, ওনার এই গুণের জন্যই হয়তো আমাদের হাতে একটা বহু মূল্যবান রত্ন এসে পড়ে। বহু মূল্যবান রত্ন? হ্যাঁ, তবে হিরে মানিক নয়, একটা ডায়েরি। ডায়েরি? হ্যাঁ, ম্যারি উইলিয়ামসের ডায়েরি। এডওয়ার্ড উইলিয়ামসের স্ত্রী আর অ্যালবার্ট ম্যাকেনজির বোন ম্যারির নিজের হাতের লেখা 1946 সালের ডায়েরি। একটা রত্ন থেকে কম কিসে? এই ডায়েরিটায় কি পেলেন আঙ্কেল? প্রশ্নটা শুনেই হঠাৎ অভয়ের চোখে একটা দৃশ্য ভেসে উঠল। প্রথম বিশ্বযুদ্ধ বিধ্বস্ত মিত্রপক্ষ, যুদ্ধক্ষেত্রের অস্থায়ী চিকিৎসালয়ে শায়িত ভবিষ্যতের বিখ্যাত বেলজিয়ান ডিটেকটিভ, শত্রুপক্ষের এক পাগল সৈনিকের বোমার স্প্লিন্টারে আহত 2 ধাপ গোঁফবিহীন বছর 30-এর এরকুল পুয়ারোর ক্ষত বিক্ষত মুখ, মোটা গোঁফ রাখার ওর আসল কারণ। আঙ্কেল বলবেন তো? অভয় বর্তমানে ফিরে এলো, পুনরায় বলতে শুরু করলো। সত্যি কথা বলতে ডায়েরিটা পড়ে কিছু বুঝতে পারিনি, কারণ পুরোটাই লেখা ওল্ড ইংলিশে। সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত ইংরেজদের অনেকেই এই ওল্ড ইংলিশ ব্যবহার করত, তাই রূপেশের সাহায্যে ওটাকে ট্রান্সলেট করতেই প্রায় ঘন্টা 2 লেগে যায়। তবে শেষমেশ ওটাকে উদ্ধার করার পর অ্যালবার্টের পুরো গল্পটাই ঘেঁটে হয়ে গেল। কিরকম? এডওয়ার্ডের সঙ্গে ম্যারির পরিচয় আর প্রেম সেই ইংল্যান্ডে। ম্যারি ডায়েরি লেখার অভ্যেস তখন থেকেই। এডওয়ার্ড ব্রিটিশ আর্মিতে যোগ দেওয়ার পর ইংল্যান্ডেই ওদের বিয়ে হয়। পরে কর্পোরাল পদে উন্নীত হলে এডওয়ার্ডকে ভারতে আসার আদেশ দেওয়া হয়। দাদা অ্যালবার্টের নির্দেশে ম্যারি এডওয়ার্ডের সঙ্গে ভারতে চলে আসে। এখানে এসে ওরা উদয়পুরের একটি ব্রিটিশ রেসিডেন্সিতে বসবাস করতে থাকে। সবকিছু ঠিকঠাকই চলছিল। পরে দাদা আর স্বামীর অ্যাডভেঞ্চারের ঠেলায় স্বামী হারা হয়ে বসে। এডওয়ার্ডের কোনো খোঁজ পাওয়া যায় না। উদয়পুর থেকে সন্তান সম্ভব ম্যারি আলওয়ারে দাদা বৌদির সঙ্গে ওদের বাংলোয় এসে থাকতে লাগে। ম্যারির একটা সুন্দর পুত্র সন্তান হয়। ম্যাকেনজিদের কোনো সন্তান ছিল না। সঙ্গে হয়তো কোনো গোপন প্রায়শ্চিত্তের বোঝা বুকে নিয়ে চলেছিল অ্যালবার্ট, তাই বোনের ছেলেকেই পুত্র স্নেহে বড় করতে থাকে। এদিকে পদোন্নতি হতে হতে লেফটেন্যান্ট ম্যাকেনজি কর্নেল ম্যাকেনজি হয়ে ওঠে। অ্যালবার্টের রিটায়ারমেন্টের কদিন পরেই ওর ক্যান্সার ধরা পড়ে। হাতে সময় ছিল খুবই কম, তাই মারা যাওয়ার আগে বোন ম্যারিকে ওর কোনো একটা গোপন পাপের কথা বলে যাওয়ার সিদ্ধান্ত নেয় অ্যালবার্ট। গোপন পাপ? হ্যাঁ, এডওয়ার্ড নিখোঁজ হয়ে যায়নি, বরঞ্চ অ্যালবার্টের চোখের সামনেই মারা গিয়েছিল, আর তার জন্য পরোক্ষভাবে দায়ী ছিল স্বয়ং অ্যালবার্ট। কি? এডওয়ার্ড মারা গেছে ম্যাকেনজি এটা জানতো, আর তার জন্য সেই দায়ী? আর এতদিন নিজের বোনের কাছে এটা লুকিয়ে রেখেছিল, কিন্তু কেন? অভয় ওর 2 হাতের কনুইয়ের উপর ভর দিয়ে মেরুদণ্ডটাকে খানিকটা সোজা করে উঠে বসে উত্তর দিল, ব্রিটিশ আর্মির কোর্ট মার্শালের কঠিন শাস্তির ভয়ে, সঙ্গে পুরনো একটা ভয়কে জীবিত রেখে বোনের কাছে তার স্বামীর মার্ডারারের উপাধি পাওয়া থেকে নিজেকে বাঁচাতে। 3 জনে মুখ তাকাতাকি করতে লাগলো। অভয় আবার বলতে থাকলো, শিবগড়ের দুর্গে সেদিন অ্যালবার্টের স্কটিশ হুইস্কি খেয়ে ঘুমিয়ে পড়ার ঘটনাটা পুরোটাই ভুয়ো আর ওর নিজেরই বানানো একটা গল্প। আসল ঘটনাটা ছিল সম্পূর্ণ আলাদা। শিবগড় যাওয়া, দুর্গের মধ্যে ঘুরে বেড়ানো আর রাত্রি যাপন পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু ডিনারের পরের গল্পটা ছিল অন্যরকম। মানসিং এর কাছে গুপ্তধনের ঘটনাটা শুনে অ্যালবার্টের মাথা ঘুরে যায়। গুপ্তধনটা পাওয়ার আশায় ও একরকম নাছোড়বান্দা হয়ে যায়। সব রকম ভয়ভীতি জলাঞ্জলি দিয়ে সূত্রের আশায় ওই রাতেই 3 জন 3 দিকে বেরিয়ে পড়ে। প্রায় ঘন্টা 2 পরে এডওয়ার্ড একটা মনুষ্যচালিত কৃত্রিম স্টেপওয়েল বা পাতকুয়া আবিষ্কার করে, আর মানসিং এর হাতে আসে গুপ্তধনের মানচিত্র, যেটা সে পায় পুরনো রাজবাড়ির ভেতরের একটি রুমের গোপন কুঠুরি বা ড্রয়ার থেকে, যেটা পুরনো হয়ে যাওয়ায় ভেঙে বাইরে বেরিয়ে এসেছিল। ওরা 3 জনে রাজবাড়ির বাইরে দুর্গের উত্তর পশ্চিমের দালান বাড়ির বাইরের একটা উঁচু টিলায় গিয়ে দেখা করে। সেখানেই অ্যালবার্টের মাথায় একটা ভয়ঙ্কর কুবুদ্ধি আসে। গুপ্তধনের ভাগিদার করবে না বলে সে টিলার মাথা থেকে মানসিংকে ঠেলে নিচে ফেলে দেয়। নিচে পড়ার সঙ্গে সঙ্গেই পাথরের আঘাতে মুখ আর মাথা থেঁতলে গিয়ে মানসিংয়ের ওখানেই মৃত্যু হয়।
এরপর অ্যালবার্ট আর এডওয়ার্ড ম্যাপটা নিয়ে সোজা স্টেপ ওয়েলটার কাছে এসে হাজির হয়। আসলে গুপ্তধনের পথ কুয়োটার মাঝখান থেকেই শুরু হয়। এরপর ওরা আরও এগিয়ে যায়, কিন্তু ভাগ্যের পরিহাস, অ্যালবার্টের অতিরিক্ত লোভের বলি হতে হয় ভগ্নিপতি এডওয়ার্ডকে। একটা গুহাপথ ধরে যাওয়ার সময় একটা চোরা ফাঁদে পা রেখে 50 ফুট গভীর গর্তে সোজা নিচে পড়ে নিচে প্ল্যান্ট করা একটা বর্ষায় গেঁথে যায় এডওয়ার্ডের দেহ। মরার আগে ম্যারির নাম পর্যন্ত উচ্চারণ করার সময় পায়নি এডওয়ার্ড। এতটা বলে অভয় কিছুটা থামল। ওর চোখের দৃষ্টি আরো কিছুটা শানিত করে বলে উঠল, এরপর গুপ্তধনের আশা ত্যাগ করে ভগ্নিপতির মৃতদেহকে ওখানেই ফেলে রেখে অ্যালবার্ট ওখান থেকে ফিরে আসে। রাস্তার ধারে কিছুক্ষণ পড়ে থাকে, তারপর স্থানীয় লোকজন ওকে হসপিটালাইজড করে। ক্যান্সারে মরার আগে এই পুরো ঘটনাটা অ্যালবার্ট তার বোনকে বলে যায়। মৃত্যুর আগের চরমতম কষ্টটাকে কিছুটা লাঘব করবার আসে। সবাই চুপচাপ। পার্বতী হঠাৎ জিজ্ঞাসা করে উঠল, আচ্ছা অভয়দা, সেই ম্যাপটা কোথায় গেল? সেটা সম্বন্ধে কি কিছু লেখা ছিল? গুড কোয়েশ্চেন। না, ম্যাপটার আর কোথাও কোনো উল্লেখ দেখলাম না। ওয়াও, হোয়াট আ স্টোরি! উত্তেজনা একেবারে ভরপুর। অভয় বিরক্তির সঙ্গে বলে উঠল, মাই ডিয়ার, দিস ইজ নট এ স্টোরি, একটা রিয়েল ইনসিডেন্ট। আর এটা পড়ার পর থেকেই তোমাদের জন্য চিন্তায় পড়ে গেছি। শিবগড়ের গুপ্তধন এক্সপ্লোর করাটা আর ছেলে খেলার ব্যাপার রইল না। অ্যাটলিস্ট তোমাদের লাইফের বিনিময়ে তো কিছু নয়। তাহলে তাহলে আর কি, তুমি আর শিবাজি কাল জয়পুরে কাটাবে। মন হলে বাকি 2-1 জায়গা ঘুরেও এসো। নেভার, কোনোদিনও না। আগের বারও এরকম করেছিলে। চুচুড়ায় নিয়ে গিয়ে আমাকে হোটেল রুমে ফেলে রাখলে, আর নিজেরা চলে গেলে ফরাসি সিন্দুক উদ্ধারে। আমাকে নিলে না। এবারে আর না। আরে মেয়ে মানুষ বলে কি আর হাত পা নেই নাকি? না না না, ওসব কিচ্ছু শুনবো না আমি। যাচ্ছি আমি, দ্যাট ইজ ফাইনাল। আরে আমার কথাটা প্লিজ, এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। উপায়ন্তর নেই দেখে একটা দীর্ঘশ্বাস নিয়ে শিবাজির দিকে তাকিয়ে অভয় বলল, তাহলে আর কি, তুমি একা থাকবে? তুমিও চলো, সবাই চলো। আর হ্যাঁ, কাল সকালে আর বাস ধরতে হবে না, রূপেশ গাড়ি নিয়ে আসবে। এরপর ঈপ্সিতার দিকে আর চোখে তাকিয়ে বলে উঠল, তবে গর্তের মধ্যে ঢুকে গেলে আমি কিন্তু কাউকে তুলব না, আগে থেকে কনফার্ম করে দিলাম। সকলে একসঙ্গে হেসে উঠল। পরদিন সকাল ঠিক 6টায় অভয়দের হোটেলের বাইরে রূপেশের ব্ল্যাক ইনোভাটা এসে দাঁড়িয়ে গেল। অভয় অ্যান্ড পার্টি তৈরিই ছিল। গাড়ির হর্ন শোনা মাত্র সকলে তাদের ঝোলা ঝাম্পি নিয়ে বেরিয়ে এলো। রূপেশ গাড়ি থেকে নেমে এলো। गुड मॉर्निंग अभयदा। और होटल में एसी वेसी है कि नहीं? एसी का तो बात ही मत करो, सेंट्रल एसी है भाई पूरा होटल। आओ, तुम्हें इन लोगों से मिलवाता हूँ। यह है पार्वती, यह है इप्सिता, और ये है नॉन अदर देन मिस्टर शिवाजी, खम्बागनी छोटे ठाकुर। और ये तो यहाँ के युवराज हैं, इनके लिए ही तो इतना कुछ। পরিচয় পর্ব সেরে ওরা সকলে গাড়িতে বসল। ওদের যাত্রা শুরু হলো। ওদের গাড়ি পিঙ্ক সিটি থেকে হাইওয়ের পথ ধরে বিদ্যুৎ গতিতে ছুটে চলল। জয়পুর থেকে রুদ্রনগর প্রায় 390 কিলোমিটারের পথ। যেতে সময় লাগবে প্রায় 7 থেকে 8 ঘন্টা। তাই সঙ্গে চা জলখাবারের ব্যবস্থা করেই বেরিয়েছিল ওরা। যাওয়ার পথে আরাবল্লীর রুক্ষ শৈলশিরা ওদের নজর কাড়ল। কখনো শহুরে, কখনো রুক্ষ গ্রাম্য পরিবেশ, ও কখনো পাহাড় কেটে বানানো টানেলের মধ্যে দিয়ে সোজা লম্বা হাইওয়েটা এগিয়ে চলেছে। রূপেশের দক্ষ হাতের নিয়ন্ত্রিত চালনা তাতে আরেক মাত্রা যোগ করেছে। ওরা একে একে বগরু, কিষানগড়, নাসিরাবাদ ও বিজয়নগর হয়ে ভিলওয়ারার উপর দিয়ে এগিয়ে চলল। পথে 2বার হাইওয়ের ধারের 2-1টি ধাবায় ওদের দাঁড়াতে হয়েছিল। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আবার ওদের গাড়ি ছুটে চলেছে। রূপেশ বলে উঠল, चित्तौड़गढ़ फोर्ट गए हो कभी आप लोग? ছোটবেলায় একবার মা বাবার সঙ্গে এসেছিলাম, আবছা আবছা মনে আছে। हम गए हैं, इधर का बहुत सारा फोर्ट देख लिए हम। मूवी भी बन गया इसको लेकर। हाँ हाँ, वो तो फेमस मूवी है, बहुत सारा कंट्रोवर्सी भी हुआ है उसके ऊपर।
ওদের গাড়ি চিত্তরগড় পার করলো। পার্বতী বলল, এই অভয়দা, ফেরার সময় কিন্তু এটা একবার দেখে যাব, খুব ইচ্ছে করছে দেখার। হ্যাঁ, সে তো অবশ্যই যাব, কিন্তু অত সোনাদানা গয়না নিয়ে কোথায় কোথায় ঘুরবে? মানে গুপ্তধনের খোঁজে যাচ্ছি, আর কি খালি হাতে ফিরবো? কি যে বলো না দাদা। আরে দেখ, গুপ্তধন পেলে ও তো সরকারি সব নিয়ে নেবে। না না, তাই কি হয়? 2-5 কেজি সোনা গয়না তো নিশ্চয়ই আমাদের ভাগ্যে জুটবে। 2-5 কেজি? खजाने का असली हकदार तो पीछे बैठा है, उसका भी तो कुछ सुन लीजिए। मुझे कुछ नहीं चाहिए, आप लोग सब बांट लेना, मुझे खाली सिप कर लेके चलो। শেষের কথাটা বলার সময় শিবাজির গলাটা কিছুটা ভারাক্রান্ত শোনালো। শিবগড়ে যাওয়াটা যে শিবাজির মানসিক স্বাস্থ্যের জন্য কতটা জরুরি সেটা অভয় বুঝতে পারল। गागरोल क्रॉस कर रहे हैं। রূপেশ বলে উঠল। বাইরে রুক্ষ পরিবেশটাই এবার কিছুটা সবুজের সঞ্চার হতে শুরু করেছে। শহুরে হাইওয়েটা থেকে গাড়ি নেমে এবার ডান দিকে কিছুটা সরু একটা গ্রাম্য রাস্তা ধরেছে। ধীরে ধীরে পিচের রাস্তাও শেষ হলো। মাটির ওপর মোড়াম বেছানো একটা রাস্তা শুরু হলো। দুপাশে রুক্ষতার আর কোনো চিহ্ন নেই। রাস্তার দুপাশে এখন শ্যামল বৃক্ষরাজির সম্ভার। ধীরে ধীরে গাছপালা বাড়ছে। ক্রমে সেগুলো একটা বৃহৎ অরণ্যের আকার ধারণ করল। মাটির রাস্তাটা কিছুটা গিয়ে আবার অন্য একটা পিচের রাস্তার সঙ্গে মিলিত হলো। গাড়ি যত এগোচ্ছে জঙ্গল তত ঘন হচ্ছে। রাস্তাটা জঙ্গলের মাঝ বরাবর সোজা ছুটে চলেছে গাড়িটার সাথে পাল্লা দিয়ে। রূপেশ বলে উঠল, कोई भूल कर भी खिड़की मत खोलना, इस जंगल में शेर रहते हैं। शेर मतलब टाइगर? नहीं, लायंस, बब्बर शेर। ওরে বাবা রে, সিংহ! ফেরার সময় তাহলে সিংহটাও দেখে যাব, কি বলো সবাই? দুপুর হয়ে গেছে। অভয় ঘড়িতে তাকিয়ে দেখল 2:45। ওদের গাড়ি দ্রুত এগিয়ে গিয়ে শিবগড়ের দুর্গের কাছাকাছি এসে পৌঁছল। ক্রমে জঙ্গল শেষ হয়ে এলো। দুর্গের সুবিশাল প্রাচীরটা এখন দৃশ্যমান, কিন্তু আরও কিছুটা কাছাকাছি পৌঁছাতেই ওরা দুর্গের আসল বর্তমান রূপটা দেখতে পেল। সুবিশাল দুর্গটা দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্নপ্রায়। তাছাড়া টপ 20 হন্টেড প্লেসের মধ্যে স্থান পাওয়ায় লোক সমাগমও নেই, তাই সংরক্ষণের প্রয়োজনীয়তাও কম। যেখানে সেখানে সর্বত্র অজস্র আগাছায় ভরে সবুজ হয়ে রয়েছে। কোথাও কোথাও তো পাঁচিলের গা থেকে অশ্বত্থ গাছের মোটা গুঁড়িও দৃশ্যমান। দুর্গের পাশ থেকে বয়ে চলেছে একটা অগভীর নদী। নদীটা বাহুর আলিঙ্গনে জড়িয়ে রেখেছে দুর্গের পূর্ব দিকটা। চারপাশের হাওয়াটা কেমন যেন গুমোট বেঁধে রয়েছে। দুর্গটা দেখা মাত্রই শিবাজির মুখের অভিব্যক্তির পরিবর্তন হলো। দু চোখ ভরে ওর নজর দেখে নিতে লাগলো সবটা। সূর্যালোকের ছটা দুর্গের উপর পড়ে ওর কঙ্কালসার রূপটাকে যেন ব্যক্ত করছে। মেন গেট থেকে প্রায় মিটার 100 দূরে এক বন্দুকধারী পুলিশ কর্মী ওদের গাড়িটা দাঁড় করিয়ে দিল। রূপেশ নেমে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলতে লাগলো। গাড়ির মধ্যে থেকে ওদের কথা অভয়রা শুনতে পাচ্ছে না। পুলিশকর্মী বারবার হাত নেড়ে না বাচক ইশারা করতে থাকলো। বেশ কিছুক্ষণ কথা বলার ও বোঝানোর পর রূপেশ পকেট থেকে ওর আই কার্ডটা বের করে দেখালো। ওতেও কাজ হলো না। পুলিশকর্মীটা ওর ঊর্ধ্বস্তন কর্মচারীকে ডাকতে গেল। রূপেশ দূর থেকে ইশারা করে বাকিদের গাড়িতেই থাকতে বলল। কিছুক্ষণ পর এক সাব ইন্সপেক্টরকে নিয়ে আগের পুলিশ কর্মচারীটি ফিরে এলো। ওর সঙ্গেও কিছুক্ষণ কথোপকথন চলল, কিন্তু তাও কোনো ইতিবাচক ফল মিলল না। কিছুক্ষণ পর রূপেশ ফিরে এলো। সকলের উৎসুক মুখের দিকে একবার তাকিয়ে নিরাশ আর গম্ভীর মুখ নিয়ে ড্রাইভারের সিটে এসে বসল। অভয় জিজ্ঞাসা করল, क्या हुआ भाई, ऐसे टेंशन वाला मुंह बना के वापस क्यों आ गए? কোনো উত্তর না দিয়ে রূপেশ একবার ঘাড় নাড়া দিল। मतलब? बाहर के लोगों के लिए नॉर्मल विजिटिंग आवर 4 बजे तक ही था, लेकिन पिछले हफ्ते से ही गवर्नमेंट की तरफ से वो भी पूरी तरह से बंद कर दिया गया है। अब इसमें कोई भी नहीं घुस सकता। হোয়াট? এটা কিরকম কথা? আমাদের গুপ্তধন অভিযানের কি হবে তাহলে? সকলে চিন্তায় পড়ে গেল।
দীর্ঘ 7-8 ঘন্টা জার্নি করে এসে এভাবে বিফলতার মুখ দেখতে হবে সেটা ওরা কেউ আশা করেনি। অভয় চোখ বন্ধ করে ভালো করে কিছুক্ষণ ভেবে তারপর বলে উঠল, अच्छा रूपेश, शिवगर यानी रुद्रनगर का सुराग तुम्हें कहाँ से मिला? अपना एक दोस्त है पास के ही गांव का, उसी से ही मिला। অভয় পুনরায় কিছুক্ষণ ভেবে আবার বলল, तो एक काम करो, उस फ्रेंड के पास ही चलते हैं, देखते हैं कोई हल निकलता है या नहीं। हो सकता है इसके अंदर घुसने का दूसरा कोई रास्ता मिल जाए। অভয়ের কথা মতো ওরা গাড়ি ঘোরালো। গুগল ম্যাপের সাহায্য নিয়ে কাছাকাছি একটি গ্রামে উপস্থিত হলো ওরা সকলে। রাজস্থানী গ্রাম হলেও আদর্শ বলা চলে না। গ্রামটা মধ্যপ্রদেশের একেবারে সীমান্ত এলাকায় অবস্থান করায় সেই পরিচিত রুক্ষ ভাবটা এখানে প্রায় নেই বললেই চলে। রাস্তায় যাওয়ার সময় মাঝে মাঝে দুটো একটা সবুজ বৃক্ষের সঙ্গে স্থানে স্থানেই চোখে পড়ে পাতকুয়ো। পাঠশালার বাইরে কচি কাঁচাদের শিক্ষাদান করছেন দিদিমণিরা। স্থানে স্থানে মোটা অশ্বত্থ গাছের নিচে বসে জাবর কাটছে রংবাহারি সাজে সজ্জিত বিভিন্ন মাপের উট। প্রায় কাঁধ পর্যন্ত রঙিন চুড়ি আর বালা পরিহিত গ্রামের মহিলারা কুয়ো থেকে জল তোলার সময় অপরিচিত লোকজন দেখে তাদের ঘোমটাগুলো আরও খানিকটা নিচে নামিয়ে নিচ্ছে। এসব দেখতে দেখতেই অভয়দের গাড়ি রূপেশের স্থানীয় বন্ধুর বাড়ির বাইরে এসে থামল। ছেলেটি বাইরেই দাঁড়িয়েছিল। ওদের দেখেই হাসি মুখে এগিয়ে এলো। রূপেশ ও অভয় নিচে নেমে ছেলেটির সঙ্গে মৃদু কথোপকথনের পর জানতে পারল ওদের গ্রামে বর্তমানে একমাত্র ঢোলি বাবা নামক জনৈক সাধু বাবাই ওদের এই বিষয়ে সাহায্য করতে পারেন। সাধু বাবাটির বয়স নাকি 100 বছরেরও বেশি। তাই অনেক উত্থান পতনের সাক্ষী রয়েছেন তিনি। তাই বন্ধুটিকে সঙ্গে করে তাঁর দ্বারস্থ হওয়ায় সমীচীন বলে মনে করল সকলে। প্রায় মিনিট 5 গাড়ি চালিয়ে ওরা ঢোলি বাবার থানে গিয়ে হাজির হলো। মোটা কাঠ কেটে বানানো লম্বা লম্বা দণ্ডের উপরে দুটো বড় বড় টিনের চালের নিচে একটা ফুটখানেক উঁচু বর্গাকার বেদি। তার উপরেই কালো ঢলঢলে হাফ প্যান্ট জাতীয় কিছু একটা পরে আধবোজা নেশাগ্রস্ত চোখে সামনের দিকে তাকিয়ে রয়েছেন একটি ক্ষীণকায় বৃদ্ধ। বয়স কত হবে তা অবশ্য অনুমান করা যায় না। হয়তো সত্যি সত্যি সেঞ্চুরি করেও ফেলেছেন। মাথার চুল, দাড়ি আর ভ্রুযুগল সোনপাপড়ির মতো সাদা। ভ্রুর দুপাশের চুলগুলি নিচের দিকে বিদঘুটে ভাবে বেড়ে ঝুলে রয়েছে। খালি গায়ের পাকা লোমগুলো ঝরে গিয়ে কিছু সংখ্যক বেঁচে আছে। মাথায় জড়ানো একটা লাল শালু, গলায় ঝুলছে একটা লাল তাগা, যার শেষ প্রান্তে ঝুলে রয়েছে একটা চকচকে রত্ন। চালাটার বাঁদিকে একটা ছোট শিব মন্দির আর তার ঠিক পিছনের দিকে একটা মাঝারি সাইজের টিনের চালের পাকা ঘর, সম্ভবত ঢোলি বাবার বিশ্রাম কক্ষ। স্থানীয় লোকজনদের ভিড় সরিয়ে রূপেশ ও তার বন্ধু সকলকে সাধু বাবার একেবারে সামনে নিয়ে গিয়ে হাজির করল। বাবার কাছাকাছি পৌঁছতেই কিরকম যেন একটা ধূপের সুগন্ধে অভয়ের মাথাটা বোঁ বোঁ করে উঠল। ওদের দিকে তার ঘোলা চোখটা আরও খানিকটা তুলে তার হলদে দাঁতগুলো ফাঁক করে একবার মৃদু হেসে বাবা বলে উঠল, আইয়ে কুয়ার সাহেব আইয়ে। সকলে আশ্চর্যভাবে শিবাজির দিকে তাকালো, কারণ সম্ভাষণটা সম্ভবত তার জন্যই ছিল। শিবাজি খানিকটা হতভম্ব হয়ে অভয়ের দিকে তাকালো। অভয় ইশারায় ওকে বেদির সামনের দিকে রাখা কতগুলো ছোট টুলের দিকে বসতে বলল। বাকিরাও গিয়ে বসল। ঢোলি বাবা মৃদু হাসি মুখে সকলের দিকে চেয়ে রইল। রূপেশ আর ওর বন্ধু নমস্কার করে শিবাজি স্বপ্নগুলো থেকে শুরু করে সমস্ত কিছু সংক্ষেপে বাবাকে বলল। তবে গুপ্তধনের ব্যাপারটা রূপেশ চেপে গেল। দুর্গে ঢোকার অন্য কোনো পথের ব্যাপারেও জিজ্ঞেস করল। সবকিছু শুনে বাবা তার এক অনুচরকে হাতের ইশারায় ওদের বিশ্রাম কক্ষে বসাতে বললেন। সকলে ঢোলি বাবার অনুচরের সঙ্গে ছোটখাটো বিশ্রাম ঘরের চৌকিটার চারিদিকের প্লাস্টিকের টুলগুলোয় গিয়ে বসল। কিছুক্ষণ পরেই বাবা ঘরে ঢুকে চৌকিটায় গিয়ে বসল। অনুচর ছুটে এসে বাবার হাতে একটা কোলকে ধরিয়ে আগুন জ্বেলে দিল। দুবার সুদীর্ঘ টান দিলে অনুচর সেটা নিয়ে চলে গেল। বাবা কি বলে শোনার অপেক্ষায় সকলে উৎসুক নয়নে ওর দিকে চেয়ে রইল। क्या जानते हो तुम लोग शिवगढ़ के बारे में? বাবার মুখ খুলল, তবে পরিষ্কার হিন্দি।
কোনো মারোয়ারি টান নয়। সকলে মুখ তাকাতাকি করে চুপ হয়ে রইল। অভয় বলে উঠল, বাবাজি आप ही बताइए ना। একটা দীর্ঘ প্রশ্বাস নিয়ে ঢোলি বাবা বলতে শুরু করলো, लगभग 200 साल पहले की बात है। मेरे परदादा के बाबूजी उस वक्त शिवगढ़ के शक्तिवीर सेना में से एक थे। शक्तिवीर जो कि अदम्य और अपराजेय थे। राजा भूदेव सिंह के खास 25 सेना में से एक। ঢোলি বাবা যে কাহিনীটি বলল তার সংক্ষিপ্ত রূপটি হলো এরকম। প্রপিতামহের কাছে পিতা ও পরে পিতার কাছ থেকে ঢোলি বাবা শিবগড়ের ইতিহাসটি জানতে পারেন। তার প্রপিতামহের বাবা অর্থাৎ দাদুর দাদু শিবগড়ের রাজা ভূদেব সিংয়ের 25 জন এলিট সোলজারের মধ্যে একজন ছিলেন। প্রত্যেক সেনাকে শক্তিবীর নামে ডাকা হতো। এই শক্তিবীরদের ও তার বিশাল সেনাবাহিনী জোরে ভূদেব সিং আশেপাশের সমস্ত প্রদেশ আর ছোটখাটো সমস্ত রাজ্য একে একে দখল করছিল। তবে উত্তর পূর্বের লাখানগড় ছিল শিবগড়ের চির প্রতিদ্বন্দ্বী। লাখানগড়ের শক্তিশালী রাজা যশবন্ত সিং শিবগড়ের উত্তরের বশ্যতা স্বীকার করা ক্ষুদ্র রাজ্যগুলিকে একত্রিত করে সম্মিলিত জোট তৈরির পরিকল্পনায় ছিল। তবে ভূদেব সিং তার আগেই ওর বিশেষ গুপ্তচরের মাধ্যমে এই গোপন পরিকল্পনা জানতে পেরে যায়। যশবন্ত সিংয়ের আক্রমণের আগেই ভূদেব আক্রমণ করে লাখানগড়ে। প্রায় 4 দিন ব্যাপী তুমুল যুদ্ধের পর শেষমেশ যশবন্ত সিং আত্মসমর্পণ করে। তবে ভূদেব সিং এখানে কূটনীতিক ভাবনার পরিচয় দেয়। আশেপাশের রাজ্যগুলোর ক্রমবর্ধমান জনরোষের খবর ওর কাছে অজানা ছিল না। তাই আরও একবার নারকীয় হত্যালীলায় মত্ত না হয়ে ভূদেব সিং যশবন্তের প্রাণ না নিয়ে ওর সামনে একটা শর্ত রাখে। ভূদেব লাখনগড়ের রাজত্ব যশবন্তের হাতেই ছেড়ে দিল, কিন্তু তার বদলে 40 ঊর্ধ্ব ভূদেব যশবন্তের একমাত্র অষ্টাদশী কন্যা মন্দাকিনীর সঙ্গে তার বিবাহের প্রস্তাব রাখল। সঙ্গে চাইল উত্তরের সমস্ত ক্ষুদ্র রাজ্যের রাজত্ব। রাজা ভূদেব ছিল বিপত্নিক ও সন্তানহীন। এর আগের দুজন রানীর কোনোটিকেই সে বাঁচাতে পারেনি। প্রথমজন মারা যায় রোগে, দ্বিতীয়জন করে আত্মহত্যা। তাই রাজা হিসাবে তো বটেই, সঙ্গে স্বামী হিসেবেও ভূদেবের যথেষ্ট দুর্নাম ছিল। তাই ভূদেবের এই প্রস্তাবে যশবন্ত সিং রীতিমতো ধর্ম সংকটে পড়ে গেল। নিজের প্রাণের ভয় না থাকলেও ওর একদিকে ছিল রাজ্যের নিরীহ প্রজা ও রাজত্ব, আর অন্যদিকে ছিল একমাত্র কন্যা মন্দাকিনী। শেষমেশ প্রজাদের দিকে তাকিয়ে যশবন্ত ভূদেব সিংয়ের প্রস্তাবে রাজি হয়। ঢাক ঢোল পিটিয়ে লাখানগড়ের রাজকন্যা মন্দাকিনীকে বিয়ে করে রাজা ভূদেব ঘরে ফিরল। তবে প্রজাদের জন্য আত্মাহুতি দিতে সম্মত হলেও কোনোভাবেই ভূদেবকে মন্দাকিনী নিজের কাছাকাছি আসতে দিল না। উপরন্তু সবসময় নিজেকে ব্যস্ত রাখল লাখানগড় থেকে সঙ্গে আনা প্রাণের দোসর বাল্য বান্ধবী ভাউরির সঙ্গে। এই ভাউরি ছিল একাধারে মন্দাকিনীর সেবিকা এবং সব সময়ের বন্ধু। এইভাবেই দেখতে দেখতে বছরখানেক কেটে গেল, কিন্তু রাজা কোনোভাবেই রানীর মনে জায়গা করতে পারল না। রাজা বুঝতে পারল মন্দাকিনীর কাছাকাছি আসতে গেলে ভাউরিকে ওর থেকে দূরে পাঠাতে হবে। তাই অনতি বিলম্বে 2 জন নতুন দাসী নিযুক্ত করে ভাউরিকে লাখানগড়ে ফিরে যাওয়ার আদেশ দিল। এতে রানী বেঁকে বসল। এমনকি ভাউরি চলে গেলে আত্মহত্যার হুমকি পর্যন্ত দিয়ে বসল। রাজার বয়স হচ্ছিল, তাই সন্তানহীন অবস্থায় নতুন করে আবার স্ত্রী হন্তকের উপাধি পেতে চাইছিল না। তবে ভাউরির জন্য রানীর এতটা পীড়িতের কারণও রাজা ঠিক বুঝে উঠতে পারছিল না। অবশেষে একদিন রাজা ফন্দি বের করে গোপনে 2 জন দাসীর সাহায্যে ভাউরিকে খাবারে অপদ্রব্য মিশিয়ে অসুস্থ করে ফেলল। এরপর রানীকে বুঝিয়ে পারিয়ে মাসখানেকের জন্য ভাউরিকে ভালো চিকিৎসার নাম করে দূরে একটা গ্রামে পাঠিয়ে দিল। ওই 1 মাসের মধ্যে ভূদেব নিজের স্বার্থ সিদ্ধি করতে পারদর্শী হলেও একটা গোপন সত্য এর মধ্যে সে আবিষ্কার করে বসে। রানী মন্দাকিনীর আসলে জীবনসঙ্গী হিসাবে রাজা ভূদেব সিংকে নয়, এই ত্রিভুবনের কোনো পুরুষকেই পছন্দ নয়, এবং এই কারণেই তার প্রাণ পাখি ছিল ভাউরি, যে একটি মহিলা। কিন্তু সন্তানহীনতা আর বংশ রক্ষকের অভাবে ভূদেব সিং সবকিছু জেনেও রানীর ইচ্ছার বিরুদ্ধে তাকে অন্তঃসত্ত্বা করে বসল।
এদিকে 1 মাসের জায়গায় 3 মাস পর সুস্থ হয়ে ফিরলে সবকিছু দেখে শুনে ভাউরি একেবারে থ। সে সত্তর মন্দাকিনীকে বাচ্চাটি নষ্ট করতে বলল। আসলে মন্দাকিনী ভাউরিকে মন থেকে চাইলেও ভাউরির উদ্দেশ্য ছিল অন্য। আর ভূদেব সিংয়ের কোনো বংশধর তৈরি হলে সেই অসৎ উদ্দেশ্য সাধনে পড়ত বাধা। কিন্তু মন্দাকিনী এইবারে বাদ সাধল। ভূদেবের প্রতি ওর কোনো রকম অনুভূতি না থাকলেও এখন থেকেই যেন সে মাতৃস্নেহের একটা নতুন উপলব্ধিতে আসক্ত হল। রাজা ভূদেব সিং আর মন্দাকিনীর সন্তান ভূমিষ্ঠ হল, পুত্র সন্তান। নাম রাখা হলো বৈভব সিং। বৈভব ধীরে ধীরে বড় হতে লাগলো। ভূদেব আর মন্দাকিনীর মধ্যে কোনো মানসিক সম্পর্ক না থাকলেও বৈভব ওদের দুজনকে বেঁধে রাখল। এতে ভাউরিও আস্তে আস্তে মন্দাকিনী থেকে দূরে চলে যেতে থাকলো। কিন্তু ভাউরি হাল ছাড়তে ছিল নারাজ। গায়ের জ্বালায় 1 বছরের ছুটি নিয়ে লাখানগড়ে যাওয়ার নাম করে সোজা চলে গেল গুজরাটের গির এলাকার গভীর জঙ্গলে। সেখানে এক ভয়ঙ্কর যোগীর কাছে কঠোর তপস্যার পর শিখল কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক। 1 বছর পর ব্ল্যাক ম্যাজিকে সিদ্ধহস্ত ভাউরি এক অন্য রূপে হাজির হল শিবগড়ে। ভাউরির শিবগড়ে পা রাখার সঙ্গে সঙ্গেই যেন এক করাল অমাবস্যার ছায়া নেমে এলো শিবগড়ের ভাগ্যে। মহামারী, রোগ ভোগ আর অনাহারে মরতে লাগলো এখানকার প্রজারা। সঙ্গে শুরু হলো চতুর্দিক থেকে শত্রুদের আক্রমণ। এরপর তার ব্ল্যাক ম্যাজিক কাজে লাগিয়ে ভাউরি মন্দাকিনীকে নিজের বশীভূত করল। এমনকি রাজা ভূদেবকে বিষ দিয়ে হত্যা করাই পর্যন্ত রাজি করে ফেলল। এদিকে এসব থেকে অজ্ঞাত ভূদেব ক্রমাগত শত্রুদের আক্রমণে জর্জরিত হয়ে বৈভবের 17তম জন্মদিনে তাকে সিংহাসন হস্তান্তর ও রাজ্যাভিষেকের সিদ্ধান্ত নিল। তবে তার আগে ভাউরি আর মন্দাকিনী আঘাত হানল। রাজ্যাভিষেকের আগের দিন রাতেই মন্দাকিনীর দেওয়া বিষে ভূদেব প্রাণ হারালো। গোটা শিবগড়ে শোকের ছায়া নেমে এলো। তবে শিবগড়বাসী প্রত্যেকে পরবর্তী শাসক হিসাবে বৈভবকেই দেখতে চাইল। কিন্তু রাজার মৃত্যুর পর ভাউরি একমাত্র নিজেকেই সিংহাসনে দেখতে পাচ্ছিল। এক সন্ধ্যায় দুর্গের সব থেকে উঁচু বারান্দায় ভাউরি আর মন্দাকিনীর মধ্যে এইসব নিয়েই আলোচনা চলছিল। তখনই লুকিয়ে লুকিয়ে বৈভব পিছন থেকে সবকিছু শুনে নেয়। পিতার হত্যাকারী হিসেবে মাকে পেয়ে সে নিজেকে সামলাতে পারে না, চরম দুঃখে আত্মপ্রকাশ করে। সেই মুহূর্তে অতর্কিতে কোনো কিছু না ভেবে ভাউরি একটা ধারালো ভোজালি কাপড়ের আড়াল থেকে বের করে সোজা বৈভবের বুকে বসিয়ে দেয়। ঘটনাটা এতটাই তাড়াতাড়ি ঘটে যে মন্দাকিনী ভাউরিকে আটকানোর সুযোগ পর্যন্ত পায় না। তবে নবীন যোদ্ধা বৈভবেরও শিরায় ছুটছিল রাজপুত রক্ত। মরার আগে সে ভাউরিকে জাপটে ধরে দুর্গের পাঁচিল থেকে সোজা নিচে পড়ে যায়। মন্দাকিনী হতভম্ব আর শোকস্তব্ধ অবস্থায় ওখানেই দাঁড়িয়ে থেকে যায়। এরপরে इसके बाद চলে যায়। शिवगढ़ का भविष्य चला गया लाखनगढ़ के हवाले। मंदाकिनी का चचेरा भाई रूप सिंह धावा बोल डाला। शिवगढ़ पर कब्जा करके उसने मंदाकिनी को डाल दिया तय खाने में। लेकिन भावरी शिवगढ़ को छोड़ने वाली नहीं थी। उसकी काली आत्मा मानो शिवगढ़ के ऊपर एक काली नागिन की तरह कुंडली मार के बैठ गई। कुछ ही दिन बाद एक भयानक महामारी ने पूरे शिवगढ़ को तबाह करके रख दिया। रूप सिंह के परिवार भी इससे बच नहीं पाया। पूरा राजवंश खत्म हो गया। और रानी मंदाकिनी? एक सवेरे उसको खाना देने वाला सिपाही जाकर देखा, तहखाना खाली पड़ा है, उसमें कोई नहीं है। রানী মন্দাকিনী কি লাশ भी नहीं। সকলে বিস্মিত আর ভয়ভীতভাবে একে অপরের মুখ তাকাতাকি করতে লাগলো। ঢোলি বাবা আবার বলে উঠল, इसके बाद से रानी मंदाकिनी कहीं नहीं दिखी। शिवगढ़ एक खंडहर बन गया। অজানা এক বিষয়ে সকলে কিছুক্ষণ চুপ করে রইল। ইপসিতা হঠাৎ বলে উঠল, बाबा और शिवगढ़ के खजाने के बारे में? मूर्ख कन्या। ঢোলি বাবা অকস্মাৎ চেঁচিয়ে উঠল। বাবার মুখের ভাবের পরিবর্তন হলো।
ওর ঘোলা চোখ দুটো লাল হয়ে এলো, হাত পা থর থর করে কাঁপতে শুরু করলো। রূপেশ পরিস্থিতি সামলানোর জন্য বলে উঠল, बाबा आप शांत हो जाइए, हमारा मतलब वो नहीं है जो आप सोच रहे हो, हम तो बस जानना चाहते हैं। রাগটাকে কিছুটা সামলে নিয়ে বাবা বলতে শুরু করলেন, खजाने के लिए उधर जो भी जाता है वो वापस नहीं आता। सो खजाने के बारे में भूल के भी सोचना मत। उधर कोई खजाना वाजाना नहीं है, और अगर होता भी तो भावरी और मंदाकिनी की काली आत्मा आपको उधर पहुंचने नहीं देगी। उससे पहले ही दर्दनाक मौत आपका इंतजार कर रही होगी। आप लोग शहरी है, शिवघर के बारे में जानने की इच्छा है, इसीलिए इतना कुछ बताया। और आप लोगों के साथ कुंवर साहब भी है। कुंवर वैभव सिंह बड़े आरसे के बाद आज शिवघर में पधारे हैं। इनकी भलाई के लिए तो जान भी हाजिर है। लेकिन बाबा, आप कुंवर साहब को पहचान कैसे गए? शिवघर के किले में पैर रखते ही तुम भी समझ जाओगे। कुंवर साहब हमारे राजा के वंशज है। इनकी याददाश्त वापस लाने के लिए हम खुद तुम्हें रास्ता दिखाएंगे। लेकिन याद रहे, भूल के भी खजाने को ढूंढने की कोशिश मत करना, नहीं तो तुम सब वहां से वापस नहीं आ पाओगे। রাত 11:30। শিবগড় দুর্গের প্রহরীদের বেশিরভাগই বিশ্রামে। উঁচু ওয়াচ টাওয়ারটায় যে দুজন গার্ডিংয়ে আছে তাদের চোখও মুদে আসছে। চারিদিকের কালো অন্ধকারের মধ্যে ওয়াচ টাওয়ারের বড় হ্যালোজেন লাইটটা যেন বিরক্তিকরভাবে পেঁচার মতো তাকিয়ে রয়েছে। ঝিঁঝি পোকার এক বিশাল সেনা যেন দুর্গটাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। যে কোনো মুহূর্তে তারা আঘাত হানবে। মাঝে মাঝে দূরের জঙ্গল থেকে ভেসে আসছে পশুরাজের কাতর ডাক। সিংহীরা সেই ডাকে সাড়া দিতে বাধ্য। দু একটা হায়না আর চিতাবাঘের অস্পষ্ট গর্জনও শোনা যাচ্ছে মাঝে মাঝে। ডিসেম্বরের কনকনে হাওয়ার সঙ্গে কোথাও থেকে একটা বুনো ফুলের মৃদু সুগন্ধ ভেসে এসে চারিদিক মাতিয়ে তুলেছে। এরই মধ্যে দুর্গের উত্তর পূর্বের অগভীর নদীটার উপর থেকে দুটো কালো বিন্দু নিরবচ্ছিন্নভাবে ধীর গতিতে দুর্গটার দিকে এগিয়ে আসছে। আকাশে চাঁদ নেই। কালো মেঘেরা রাগান্বিত চোখে নিচের দিকে তাকিয়ে রয়েছে। কালো বিন্দু দুটো ধীরে ধীরে বড় হচ্ছে। দুটো ছোট ছোট নৌকা। নদীর বুকে দুটো ছোট দাঁড় টানার মৃদু শব্দ। দুই নৌকায় দাঁড় টানছে দুই রাজস্থানী যুবক। মাথায় লাল পাগড়ি, মস্ত বড় পাকানো গোঁফ। দুই নৌকায় বসে অভয়, ইপ্সিতা, শিবাজি, পার্বতী আর রূপেশ নিষ্পলক দৃষ্টি তাকিয়ে আছে দুর্গের দিকে। শিবাজির কাঁধে শীর্ণ হাতটা রেখে চাদর মুড়ি দিয়ে জলজলে চোখে বসে রয়েছে ঢোলি বাবা। মুখে সেই চেনা মৃদু হাসি। কারো মুখে কোনো কথা নেই, তবে দৃষ্টিতে রয়েছে এক রাশ চাপা উত্তেজনা। নৌকা পাড়ে এসে গেল। সবাই ন্যূনতম শব্দে একে একে নৌকা থেকে নামল। দুই যুবকের মধ্যে একজন ঢোলি বাবার হাতটা ধরতে যাচ্ছিল। বাবা হাতের ইশারায় মানা করল। একটা বাঁকানো লাঠি হাতে আস্তে আস্তে ঢোলি বাবা পাড় থেকে উপরের দিকে উঠতে লাগলো। বাকি সকলে বাবার পেছনে পেছনে ধীরে ধীরে এগোতে লাগলো। নদীর পাড় উপরের দিকে উঠে একটা সমতল বড় বড় ঘাস আর গুল্মের জঙ্গলের সঙ্গে মিশে গিয়েছে। লোকজনের যাওয়া আসা নেই বলে জঙ্গলটার মধ্যে পথ বলে কিছু নেই। পিছন দিকে ফিরে চাপা গলায় ঢোলি বাবা বলে উঠল, इस जंगल में लकड़भग्गे भी रहते हैं। कोई भी ज्यादा आवाज मत करना, नहीं तो वो लोग जाग जाएंगे। ইপ্সিতা আর পার্বতী একে অপরের মুখ তাকাতাকি করে একটা ঢোক গিলে নিল। তারপর আবার ঢোলি বাবার পেছনে পেছনে সকলে চলতে থাকলো।
সকলের পেছনে দুই রাজস্থানী যুবক তাদের সেন দৃষ্টিতে চারিপাশে নজর রাখতে রাখতে এগিয়ে চলল। ঘাস আর লতাপাতার মধ্যে সাবধানে পা ফেলতে ফেলতে ছোট ছোট টর্চের আলোয় সকলে এগিয়ে যেতে থাকল। মিনিট খানেক চলার পর বাবার পা হঠাৎ থামল। পেছনে পেছনে একে একে সকলে এসে থামল। সামনের দৃশ্য দেখে সকলে স্তম্ভিত। ইপ্সিতা পার্বতীর হাতটা জাপটে ধরল। সকলে দেখল একটা ডাইসিলেট হুডেড ব্ল্যাক কোবরা, গোদা বাংলায় যাকে বলে কাল নাগিনী বা কাল কেউটে, তার দেহটা মাটি থেকে প্রায় 3 ফুট উপরে তুলে ফনা তুলে দাঁড়িয়ে আছে। ঢলি বাবা নির্বিকারভাবে কিছুক্ষণ সাপটার দিকে তাকিয়ে থেকে তারপর আস্তে আস্তে সন্তর্পণে মাটিতে হাঁটু গেড়ে বসল। হাত দুটো জোড়া করে নমস্কারের মুদ্রা করে চাপা গলায় বলে উঠল, हे नागराज, हमें जाने दे। शिवगढ़ के युवराज पधारे हैं, उनकी सेवा के लिए हमारा जाना आवश्यक है। हमारी विनती सुने, हमें जाने दे। ঢলি বাবার কথা শুনে শিবাজি, ইপ্সিতা আর পার্বতী একে অপরের মুখ তাকাতাকি করতে লাগলো। অভয় এক দৃষ্টে সাপটার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে উঠল, আনবিলিভেবল। সাপটা ঢলি বাবার কথা কিছু বুঝতে পারল কিনা সেটা অভয়দের কারো মাথায় ঢুকল না। তবে আশ্চর্যভাবে কিছুক্ষণ মূর্তির মতো স্থির হয়ে গিয়ে তারপর এদিক ওদিক একবার তাকিয়ে সরসর করে বিদ্যুতের গতিতে বাঁদিকে ঝোপের মধ্যে থেকে উধাও হয়ে গেল। ঢলি বাবা আবার নির্বিকারভাবে আস্তে আস্তে হাঁটা শুরু করলো।